গল্প বলবো কবে ভালোবাসি। লেখিকা মারুফা ইয়াসমিন। সিথিতে এক গাধা সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সামনেই ভাবে দাঁড়িয়ে আছে আমার স্মৃতি রঙিন করা লোকটা। স্কুল থেকে সরস্বতী পুজোতে এসেছিলাম বন্ধুদের সাথে। আচমকাই আমার সাথে এমন কিছু হবে বুঝতে পারিনি। স্যার ম্যাম এবং পুজোতে উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রীরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমার সিথিতে রক্তের মতো লাল সিঁদুর লেপ্টে আছে। সরস্বতী মা আমার সাথে এটা কি করলেন? কি চাই তিনি? ছেলেটার হাত সিঁদুরে ভর্তি। আজ স্কুলে সরস্বতী পুজো, সব মেয়েরা শাড়ি পরে স্কুলে এসেছে, ছেলেরা পাঞ্জাবি। বেশ মজা করছিলাম। আরতি করতে গিয়ে কোথা থেকে এই ছেলেটা এসে সিঁদুর পরিয়ে দিল। সবাই এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ নীরবতা ভেঙে প্রধান শিক্ষক বলে উঠলেন, এসব কি হচ্ছে? এটা স্কুল, তোমাদের নাটক করার জায়গা নয়। আর এই ছেলে তুমি কে? আমাদের স্কুলের ছাত্র নয় তো তুমি? আর তুমি জানো সিঁদুর পরানোর মানে কি? আরতি, তুই চিনিস ছেলেটাকে? আমি কি বলবো বুঝতে পারছি না। চোখ দিয়ে অশ্রুজল ঝরে চলেছে, মাথাটাও ঘুরছে। ছেলেটার দিকে এক পলক তাকিয়ে স্যারের দিকে তাকালাম। স্যারের প্রশ্নের উত্তর দিতে মনে হচ্ছে কোনো বড় পরীক্ষা এটা। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, স্যার আমি ওনাকে চিনি না। বলেই ধপাস করে পড়ে গেলাম, তারপর আর কিছু মনে নাই। যখন চোখ খুললাম দেখলাম মা, বাবা, দাভাই আর সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। আমি আমার রুমে। আমাকেই চোখ খুলতে দেখে সবাই অস্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মাথাটা চেপে ধরে উঠে বসলাম। মা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোর এখন কেমন লাগছে? আমি মাথায় হাত রেখে বললাম, ঠিক আছে আমি। তুই ছেলেটাকে ভালোবাসিস সেটা আমাদেরকে একবার বলেই তো পারতিস, শুধু শুধু এত নাটক করার কি ছিল? আমি মায়ের কথা শুনে বড় বড় চোখ করে তাকালাম। এসব কি বলছে মা? আমি কিছুটা রেগে বললাম, কি সব বলছো? আমি ওই ছেলেকে ভালোবাসি না। আর কে বললো তোমাকে যে আমি ওই ছেলেকে ভালোবাসি? মা কিছু বলতে যাবে তখনই বাবা মাকে থামিয়ে বলল, তোর জন্য আজ স্কুলের স্যার ম্যামদের সামনে আমাকে অপমান হতে হয়েছে। ভালোবাসিস যখন একবার এসে আমাকে বলতে পারতিস, এত সব না করেছি তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে বিবিকে বাধছে। বাবা। বাবা আমার রুম থেকে বেরিয়ে গেল। হয়তো সবাই আমাকে ভুল বুঝছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে আমার সাথে এইসব? দাভাই আমার সামনাসামনি এসে ঠাসাস করে এক চড় বসিয়ে দিল আমার গালে। আমি গালে হাত দিয়ে দাভাইয়ের দিকে তাকিয়ে আছি। দাভাই রাগী লোক নিয়ে চেঁচিয়ে বলল, তোর থেকে এমন কিছু আশা করিনি, চলে যা তোর ভালোবাসার সাথে। আমি কাঁদতে কাঁদতে চেঁচিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, এই আপনি কে? হ্যাঁ কেন আমার সাথে এমন করছেন? আমি তো আপনাকে চিনি না। প্লিজ সবাইকে বলুন আমি কিছু করিনি। ছেলেটা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে আমার কোথায় সে খুব কষ্ট পেয়েছে। ছেলেটা আমার গালে হাত রেখে বলল, কি বলছো আরো? তুমি এমন কেন করছো? তুমি তো আমাকে এইসব কথা করতে বলেছিলে। বলেছিলে তোমার পরিবার মানবে না, তুমি এইসব প্ল্যান করেছিলে। বলেছিলে আমাকে পাবার জন্য তুমি সব করতে পারবে। আমি ছেলেটার কথা শুনে আরো রেগে গেলাম, মাথাটা গরম হয়ে গেল। কি সব বলছে ছেলেটা? আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, ঠাসস করে চড়িয়ে দিলাম। আর বললাম, আমি আপনাকে চিনি না বলছি তো। চলে যান এখান থেকে। মা বিছানা থেকে উঠে এসে আমার সামনাসামনি দাঁড়ালো। হঠাৎ করে মা আমাকে চড় মেরে দিল। লজ্জা করে না স্বামীর গায়ে হাত তুলতে? সবটা মেনে নিতে তোর প্রবলেম কোথায় হচ্ছে? মা আমাকে থামিয়ে বলল,
দীপ্ত, তুমি তোমার পরিবারকে নিয়ে কাল আমাদের বাড়িতে এসো। তোমাদের আবার নতুন করে বিয়ে দেব। আন্টি আরও আমার উপর রাগ করে আছে, তাই ও এইসব অস্বীকার করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরও যদি একবার আমাকে তোমার কথা বলতো তাহলে এত কিছু করতেই হতো না। তোমার মতো হীরের টুকরো ছেলেকে কেনা মেয়ে জামাই করতে চাইবে না। আন্টি, আজ তাহলে আসি আমি। ঠিক আছে, সাবধানে যাও। আমি কিছু বলতে যাব তার আগেই মা আমার রুম থেকে বেরিয়ে গেল। আরতি সেন আরু পরিবারের দুষ্টু মেয়ে এবং আদরের মেয়ে। আরুর দাভাই আদিত্য সেন আদি কলেজে পড়ে। আরু স্কুলে 12 পড়ে এইবার উঠেছে, সামনেবার এইচএসসি দেবে। প্রদীপ্ত চ্যাটার্জি একজন বড় নামকরা ডাক্তার। নিজের হসপিটাল আছে, বাবা মায়ের একমাত্র ছেলে। মুম্বাইয়ে থাকতো আগে, এখন কলকাতায় থাকে। আরও এখনো রুমে বসে আছে, রুম অন্ধকার করে। খুব কাঁদছে। হঠাৎ করে কি সব হয়ে গেল? রাধাকৃষ্ণ কি চাই তার থেকে? কেন এমন পরীক্ষায় ফেললো তাকে? কত মজা করছিল সকালে বন্ধুদের সাথে, কোথা থেকে কি হয়ে গেল? আরো ধীরে ধীরে বিছানা থেকে উঠে আয়নার সামনে গেল, রুমে লাইটটা অন করলো। আয়নায় নিজেকে দেখছে, লাল সিঁদুরে লেপ্টে আছে তার সিঁথি। আরো নিজেকে দেখছে। হঠাৎ আরো চেঁচিয়ে নিজেকে বলতে লাগলো, মানি না এ বিয়ে আমি। একটা কাপড় নিয়ে সিঁদুরটা জোরে জোরে মুছতে লাগে, কিন্তু সিঁদুর তো মুছেই না। হঠাৎ রুমে আরুর মা মঙ্গলা দেবী এসে উপস্থিত হন। আরুকে দেখে উনি তাচ্ছিল্য হেসে বললেন, চাইলেও তুই সিঁদুর মুছতে পারবি না, কারণ মা সরস্বতী চেয়েছে এটা। বিধির বিধান। পাগলামো করেছেন, সিঁদুর মুছতে যাস না, এতে স্বামীর অকল্যাণ হবে। ভগবান যা করেছেন ভালোর জন্যই করেছেন। খেয়ে নে। মা, তুমি বিশ্বাস করো, আমি জানি তুই এসবের কিছুই জানিস না, তবে ছেলেটা তোকে ভালোবাসে। আর মাও চেয়েছে, তাই ছেলেটা হুট করে তোকে সিঁদুর পরিয়ে দিল। সবটা কাকতালীয় না, বুঝলি? মা, তুমি এসব বলছো? আমি মানি না এই বিয়ে। দরজায় কেউ ঢুকতে ঢুকতে বলল, মানতে তোমাকে হবেই, মানতে তোমাকে হবেই আরো। মা সরস্বতীর সামনে তোমাদের বিয়ে হয়েছে, সেটাকে না মানলে ঘোর অমঙ্গল হবে। আর তুমি তো জানো আমাদের পরিবার কতটা ধর্মপ্রেমী। কিছুতেই আমি আমার পরিবারের অমঙ্গল হতে দেব না। তাতে যদি তোমাকে জোর করে ছেলেটার সাথে পাঠাতে হয় আমি তাই পাঠাবো। দরজায় দাঁড়িয়ে কঠোর কণ্ঠে কথাগুলো বললেন জগদীশ সেন। মঙ্গলা দেবী আর আরু জগদীশ বাবুর দিকে তাকিয়ে আছে। আরুর চোখ ছলছল করছে। তার নিজের পরিবার ও তার সাথে এমন করছে। আরু আর কিছু বলল না, কারণ সে জানে কিছু বলে লাভ হবে না। তাই সে গম্ভীর মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে ছাদে ওঠে আরু। ছাদে ঠান্ডা বাতাস দিচ্ছে, জানুয়ারি মাস, ঠান্ডাটা বেশ পড়েছে। উত্তরে বাতাস বইছে। ছাদে নানা রকমের ফুল গাছ লাগানো, সেগুলো হাওয়ার সাথে দুলছে। আরুর মনটা বেশ ফুরফুরে হয়ে গেল পরিবেশটা দেখে। আরুর মন খারাপ থাকলেই সে ছাদে আসে। আরুর একটা সুন্দর টিয়া পাখি আছে। টিয়া গোলাপ গাছের ওপর বসে আছে। আরুকে সে খুব ভালো করেই চিনি। আরুর মন খারাপ থাকলে আরু টিজার সাথে কথা বলে। আরু টিয়াকে হাতে নিয়ে দোলনাচ বসে। মলিন হেসে আরু টিয়াকে বলল, টিয়া, জানিস মা সরস্বতী আমার সাথে খুব অন্যায় করলো। এভাবে কি বিয়ে হয়? কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে। সারা বছর পড়তাম, তখন একটু ও বুদ্ধি দেয়নি পড়ার জন্য, আর এখন আবার বিয়ে দিয়ে দিল। ও মা সরস্বতী, তুমি এমন কেন করলে? বাচ্চা মেয়ের গলায় একটা বম দত্তি চাপিয়ে দিলে। ঠিক আছে, বিয়েটা দিলে দিলে, কিন্তু আমি ওই ছেলেটাকে মানব না বর বলে। আরুর বেশ ঠান্ডা করছে, তাই সে টিয়াকে নিয়ে নিচে চলে যায়।
বসার ঘরে কেউ নেই। আরও বেশ অবাক হয় সবাই গেল কোথায়। আরও এক পা করে রান্নাঘরে যায়, সেখানে তার মাকে দেখতে পায় না। আদির রুমে যায়, সেও নাই। আরুর বেশ টেনশন হচ্ছে। তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফোনটা হাতে নেয়। তারপর আদিকে কল করে। আদি কলটা রিসিভ করতেই আরু বলে ওঠে, দা ভাই, মা বাবা কোথায় রে? কেউ বাড়িতে নেয়। ওপাশ থেকে আদি বলল, আমরা সবাই শপিং করতে এসেছি, তুই খেয়ে রেস্ট নে, না হলে টিভি দেখ। কিন্তু আরুকে কিছু বলার সুযোগ না দিয়ে আদি ফোনটা কেটে দেয়। আরুর খুব রাগ লাগে। ফোনটা টেবিলে রেখে সে টিভি অন করে সোফায় বসে টিভি দেখতে লাগলো। অন্যদিকে একজন অন্ধকার রুমে বসে কেঁদে চলেছে। খুব কষ্ট হচ্ছে তার। ভালোবাসার মানুষটিকে নিজের মনের কথা খুলে বলতে পারল না। কত প্ল্যান করেছিল আরুকে প্রপোজ করবে বলে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। সেই ক্লাস 5 থেকে আরুর সাথে বন্ধুত্ব তার। এই বন্ধুত্ব থেকেই ভালোবাসা সৃষ্টি হয়েছে, কিন্তু আরুকে বলে উঠতে পারেনি। যখন বলবে বলে ঠিক করলো, তখন আরু অন্য কারো হয়ে গেল। খুব কাঁদছে হৃদয়। অনেক দেরি করে ফেলছে সে। বাইরে থেকে হৃদয়ের মা ডাকাডাকি করছে, কিন্তু হৃদয় দরজা খুলছে না। হৃদয়ের পরিবার বেশ চিন্তায় পড়ে গেল। হৃদয়ের মা তাড়াতাড়ি করে তার স্বামীকে ডাকলেন। কন্যা জড়িত কণ্ঠে বললেন, দেখো না, হৃদ দরজা খুলছে না। হৃদয়ের বাবা দরজায় কয়েকটা টোকা দিয়ে বললেন, হৃদ দরজা খোল। কি হয়েছে তোর? হৃদ দরজা খুলে বাইরে আসে। তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। সে ঘুম ঘুম চোখ নিয়ে বলল, কি হয়েছে বাপি? ঘুমাচ্ছিলাম, ডাকছো কেন? হৃদের বাবা তার মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সব সময় উল্টো পাল্টা চিন্তা তোমার। ছেলে পড়ে পড়ে ঘুম দিচ্ছে, আর মা চিন্তায় শেষ। উনি চলে যায়। তবে হৃদ মায়ের মনটা কেমন করছে তার মনে হচ্ছে। তার ছেলের কিছু হয়েছে। হৃদ তার মাকে ভাবতে দেখে বলল, মা কি ভাবছো? আমার জন্য খাবার নিয়ে এসো, ঘুম যাচ্ছি। হৃদের মা রান্নাঘরে চলে গেলেন ছেলের খাবার আনতে। হৃদ মলিন হেসে রুমে ঢুকে গেল। কলিং বেলের আওয়াজ পেয়ে আরো দরজা খুলতে গেলে সোফা থেকে উঠে, দরজা খুলে দেই। দরজা খুলে দেখে আদি তার বাবা মা সবার হাতে অনেক ব্যাগ। আরু মুখ গোমড়া করে নিজের রুমে চলে যায়। রুমে যেতেই দেখে ফোনটা বাজছে। অচেনা নম্বর থেকে কল। আরু কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্ত সুখ। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্ত সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি। বাউলের এই মনটা রে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। আরু না চাইতে তার মুখ থেকে বেরিয়ে এলো হৃদ। ওপাশ থেকে হৃদ বলল, কিভাবে বুঝলি আমি? জানা নাই। হয়তো তোর গান শুনে মনটা ভালো হয়ে গেল। জানিস হৃদ, বাড়িতে আমার কথা কেউ বিশ্বাস করছে না। তুই বিশ্বাস কর, আমি ওই ছেলেটাকে ভালোবাসি না, চিনিও না। তাহলে কাকে ভালোবাসিস? জানি না রে। আচ্ছা চিন্তা করিস না, রেস্ট নে। ওকে। হৃদ আর নিজের কষ্ট বাড়ালো না, কলটা কেটে দিল। তখনই হৃদের কাঁধে কেউ হাত রাখে। হৃদ চমকে উঠে পেছনে ফিরে তাকাতেই দেখে তার মা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। হৃদয়ের বুক কাঁপছে। হৃদ ভাবছে তার মা সবটা শুনে ফেললো নাকি, কিন্তু কি করে সে এমন কোনো কথা বলেনি। জাস্ট কথা বলেছে, আর ওর সাথে মা বুঝেনি। হৃদের মা হৃদকে ভাবতে দেখে বললেন, আমি জানি তুই কি ভাবছিস। ভাবছিস তোর কথাগুলো আমি শুনে ফেললাম নাকি। আমি জানি তুই আরুকে ভালোবাসিস। পাগলটা আরুকে আমারও পছন্দ। তুই ওকে তোর মনের কথাটা খুলে বলে দে, এত কষ্ট না পেয়ে। আমার বিশ্বাস আরুও তোকে ভালোবাসে। হৃদ আর নিজেকে আটকে রাখতে পারল না, তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তার মা হৃদের কান্নার কারণ বুঝতে পারছেন না। হৃদ কাঁদতে কাঁদতে বলল, মা আমি অনেক দেরি করে ফেলেছি। আরও অন্য কারো হয়ে গেছে। ও আর কখনো আমার হবে না। আরও এখন অন্য কারো স্ত্রী মা। আমি আমার আরুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি মা। অনেক দেরি করে ফেলেছি। আমি যদি আগেই বলে দিতাম, আর বলেই বাকি হতো, ছেলেটা তো ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। হৃদ আর কথা বলতে পারছে না, কেঁদে চলেছে। হৃদের কান্নায় তার মায়ের চোখেও পানি চলে আসে। হৃদয়ের বুকে কেমন যেন ব্যথা করছে। হয়তো এটা ভালোবাসা হারানোর ব্যথা। আবিরা দেবী ছেলেকে কি বলে সান্ত্বনা দেবে তা ওনার জানা নেই। হৃদ আরুকে এত ভালোবাসতো। হৃদ আবিরা দেবীকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে চলেছে। আবিরা দেবী চোখের জল মুছে হৃদের মাথায় হাত বুলিয়ে বললেন, হৃদ ঠাকুর হয়তো এটাই চেয়েছেন, তাই এমন হয়েছে, এত ভেঙে পড়িস না। বিধির বিধান সবাইকে মানতে হয়। নিজেকে সামলে নে। তুই ছাড়া আমার আর তোর বাপির কি আছে বল। তুই এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে। মা আমি পারছি না আরুকে ভুলতে। ভুলতে কে বলেছে? তাকে তুই মনে রাখো। তোর মনের এক কোণে রেখে দে। সব জিনিসই তো কপালে থাকে না। কথাটা বলে আবিরা দেবী রুম থেকে বেরিয়ে গেলেন। ছেলের কষ্ট আর দেখতে পাচ্ছেন না। হৃদ বিছানায় শুয়ে কাঁদতে লাগে। ভালোবাসা না পাওয়ার বেদনা তো সেই জানে যে ভালোবাসা পায়নি। এই বেদনা যে কি সেটা সবাই বোঝে না। শীতের সকালের সূর্যের আলোয় সে আরও চোখে পড়তে। আরু দু হাত দিয়ে চোখ ঢেকে নেয়। আরুকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত পড়ি। বিছানায় উঠে বসে আরু চোখ কচলাতে কচলাতে বাথরুমে যায় ফ্রেশ হতে। মঙ্গলা দেবী হন্তদন্ত হয়ে আরুর রুমে ঢুকে আলমারি থেকে হলুদ আর লালে একটা শাড়ি বের করে আরুর বিছানায় রাখেন। আর বিছানাটা গুছিয়ে দেন। আরু ফ্রেশ হয়ে বেরতেই রুমে তার মাকে দেখে গম্ভীর হয়ে বলল, সকাল সকাল আমার রুমে কি মনে করে? বাড়িতে আজ পুজো আছে, প্রদীপ্ত এর পরিবারও আসবে। একসাথে পুজোও হবে আর বিয়ের কথাবার্তাও হয়ে যাবে। এই শাড়িটা রেখে গেলাম, তাড়াতাড়ি রেডি হয়ে ঠাকুর ঘরে আয়। মঙ্গলা দেবী রুম থেকে বেরিয়ে গেলেন। আরও বিরক্তি নিয়ে বিছানায় বসে পড়ে কপালে মারতে মারতে বলল, পড়েছি কোন ঝামেলায়। ভগবান তুমি বাঁচাও আমায়। পারছি না আর নিতে এত কাণ্ড। ধ্যাতো ভালো লাগে না। কি আর করবি, আরও তোর কপাল পোড়া। যাই শাড়িটা পরে রেডি হয়ে যায়। আরও আয়নার সামনে যায়।
নিজের দিকে তাকায়। লাল টকটকে সিঁদুরটা এখনো সিথিতে লেপ্টে আছে। আরু দরজাটা লক করে শাড়িটা পরে নেয়। হাতে লাল চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, বড় বড় চোখে গাঢ় করে কাজল। চুলটা ছাড়া মাঝে সিথি করে সরু করে সিঁদুরটা লাগিয়ে নেয়। আরুকে দেখে মনে হচ্ছে মা দুর্গা ধরিত্রীর বুকে মানুষ রূপে নেমে এসেছে। নিজেকে আয়নায় ভালো করে দেখে রুম থেকে বেরিয়ে গেল আরু। বসার রুমে যেতেই দেখে দীপ্ত ও তার পরিবার সোফায় বসে আছে। তাদের সাথে জগদীশ বাবু কথা বলছেন। আরু ওইদিকে পাত্তা না দিয়ে ঠাকুর ঘরে যেতে নিলে জগদীশ বাবু পেছনে থেকে আরুকে ডাকলেন। আরু এইদিকে আয়, দীপ্তর পরিবার এসেছে, প্রণাম কর। আরু মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে দীপ্তর বাবা মাকে প্রণাম করে। দীপ্তর মা আরুর মাথায় হাত দিয়ে বললেন, বেঁচে থাকো মা, সুখী হও। আরুকে পাশে বসায়। দীপ্তর মা। কিছুক্ষণ পর পুজো শুরু হয়। দীপ্ত আর আরু মিলে অঞ্জলি দেয়, না চাওয়া সত্ত্বেও। পুজো শেষে আরু ছাদে চলে যায়। কনকনে ঠান্ডা, আর শুধু একটা শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে আছে। আদি দীপ্তকে জোর করে ছাদে পাঠায়। সিঁড়ি দিয়ে উঠে যেতেই দেখে আরু ছাদে দাঁড়িয়ে। দীপ্ত আরুর কাছে গিয়ে বলে ওঠে, কি এত ভাবছেন? আরু পেছনে ঘুরে দেখে দীপ্ত মুখ ভেঙচি দিয়ে বলল, আমাকে কেন বলবো? আর আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি কি সত্যিই কোনোদিন আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে চিনিও না। কেন আমার লাইফের 100টা বাজাচ্ছেন? এমনিতেই আমি অনেক টেনশনে থাকি। কিসের টেনশন? আচ্ছা, আপনি আমার সম্পর্কে জানেন? ইচ্ছে নাই। আমি প্রদীপ্ত চ্যাটার্জি, বাবা মায়ের একমাত্র ছেলে। এই কিছুদিন আগে পরীক্ষা দিয়ে এমবিবিএস পেয়েছি। এখন এই থামুন, এত কিছু জেনে আমার লাভ নেই। আরু চলে যেতে নিলে দীপ্ত ল্যাং মেরে ফেলে দেয়। আরুকে আরু ধপাস করে পড়ে যায়। আরু দীপ্তর হাত ধরে ফেলে দেয়। আরু আহহ করে ওঠে। দীপ্ত রেগে যায়। রেগে উঠে দাঁড়ায়। আরু তাড়াতাড়ি করে ছুটে পালাতে যাবে অমনি দীপ্ত পেছনে থেকে আরুর হাত ধরে নেয়। আরুর আগে গজগজ করতে করতে বলল, প্রবলেমটা কি আপনার? আমার হাত ধরেন কোন সাহসে? দীপ্ত দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় আমাকে ফেলার? আপনার সাহস কি করে হয় আমাকে ল্যাং মারার? বেশ করেছি আমাকে ইগনোর করার ফল। বেশ করেছি আমাকে ফেলে দেওয়ার ফল। দীপ্ত রেগে চড় মারতে যায়। কিন্তু চড় মারার আগেই আরু দীপ্তর হাতটা শক্ত করে ধরে নেয়। আরুর চোখ মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে মা দুর্গা কালীর রূপ ধরেছে। দীপ্ত আরুর রূপ দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আরু খুব জোরে দীপ্তর হাতটা ছেড়ে দিয়ে বলল, এই মিস্টার আরতি সেনকে চড় মারার ভুল দুবার করবেন না। আমি মেয়ে, তা বলে কারোর অত্যাচার সহ্য করব না। আপনি আমাকে চিনতে ভুল করছেন। কার সাথে লাগতে আসছেন? আগে খোঁজখবর নিয়ে লাগতে আসবেন। এক মুহূর্তের জন্য আমি ভুলে যাব আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আন্ডারস্ট্যান্ড? আরু চলে যেতে নেয়। হঠাৎ আবার থেমে পেছনে ঘুরে বলল, আর হ্যাঁ, মেয়েদেরকে দুর্বল ভাববেন না। মেয়েরা ফুটবল না, তারা নরম মনের। কিন্তু যদি তার সাথে অন্যায় হয় তাহলে সে কালীর রূপ ধরতে পারে। মেয়েরা যেমন মা লক্ষ্মী হতে পারে, তারা রাগলে মা কালীর রূপও ধরতে পারে। আশা করি এই কথাটা আপনার অজানা নয়। ভুল করেও আপনি আমার সাথে লাগতে আসবেন না। দীপ্ত এখনো হা করে আরু যাওয়ার পথে তাকিয়ে আছে। এমন মেয়ের সাথে আজ তার প্রথম দেখা। দীপ্ত নিজেকে ঘোরের মধ্যে থেকে বের করে।
রাগে হাতটা পাঁচিলে বাড়ি মারে। মাথার চুল টানতে টানতে বলল, এর বদলা আমি নেব। ভেবেছিলাম তোমাকে কোনো কষ্ট দেব না, তবে এই অপমানের বদলা দীপ্ত চ্যাটার্জি নেবে। এখন শুধু দেখার জন্য প্রস্তুত হও তুমি। 28শে জানুয়ারি। আজ দীপ্ত আরুর বিয়ে। কয়দিন থেকেই সব কাজে গেলে পড়েছে। আরুর এসব ভালো লাগছে না, বিরক্ত লাগছে, তাও বাবা মায়ের সম্মানের জন্য সব সহ্য করছে। সকালবেলা আরুকে ঘুম থেকে উঠিয়ে শাড়ি পরিয়ে দই কি খেতে দেয়। আরু কিছুতেই খাবে না। সকাল সকাল তার এসব খেতে ইচ্ছে করছে না। আমি এইসব খাবো না। তুই খাবি না, তোর বাপ খাবে। তাড়াতাড়ি খাওয়া, আবার জল আনতে পুকুর পাড়ে যেতে হবে। তারপর গায়ে হলুদ। তাহলে আমার বাপকে খাওয়াও, আমি খাবো না। সোনা মেয়ে আমার, সারাদিন কিছু খেতে পাবি না, সে তার 8টায় লগ্ন, বিয়ের আগে কিছু খেতে পাবি না, খেয়ে নি। ঠিক আছে, খাচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে আমার। আমি যাই, অনেক কাজ বাকি। মঙ্গলা দেবী হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরুর রুমে তার খুড়তুতো পিসতুতো বোনেরা বসে আছে আর আরুকে নিয়ে মজা করছে। আরুর এসব একদম ভালো লাগছে না। হঠাৎ আরুর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে হৃদ নামটা ভাসছে। আরু ফোনটা তুলে বলল, হ্যালো। কি করছিস? কি সব খেতে দিয়েছে দেখ। আমি এইসব খেতে পারছি না। বিয়ের নিয়ম খেতেই হবে। তুইও। আচ্ছা, কখন আসবি তুই? রাতে। না, একটু পর আসবি। গায়ে হলুদে তুই আমাকে হলুদ ছোঁয়াবি না নাকি? আচ্ছা, যাব। হুম। মন খারাপ তোর? তুই বুঝলি কিভাবে? তোর বেস্ট ফ্রেন্ড আমি। আমি বুঝবো না তোকে? বুঝবে শুনি তোকে। এই জন্যই তো তোকে এত ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। বলিসনি তো এতদিন। ভালোবাসি এটা কি বলার কথা নাকি? তুই আমার বেস্ট, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ছোট থেকেই তুই আমার সঙ্গী। ও, এই ভালোবাসা। কেন হঠাৎ এমন বললি? কিছু না, মা ডাকছে, আমি যাই। ও হ্যাঁ, তোর কি গিফট লাগবে বল। আমার একটা গোলাপ গাছ দিস। ফুল যেন ধরে থাকে। গোলাপ গাছ নিয়ে কি করবি? তুই বুঝবি না। সবাই অনেক রকমের গিফট দেয়, আমি চাই তুই সবার থেকে আলাদা কিছু দিবি, যেটা সারা জীবন আমার কাছে থাকবে। যদি গাছটা মরে যায়? ফাট মরবি কেন? ভালোবেসে কোনো জিনিসকে রাখলে মরে না, আমি খুব যত্ন করে রাখবো। আচ্ছা, রাখি আমি। বাই বাই। সবাই গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত। আরুকে হলুদ লালে একটা শাড়ি পরানো হয়েছে, গায়ে লাল গামছা ঝরানো, খোলা চুল। না সেজেও আরুকে খুব সুন্দর লাগছে। হলুদের ব্যবস্থা করা হয়েছে বাগানে, সেখানে সুন্দর করে একটা জায়গা করেছে, সাজিয়েছে কলাপাতা দিয়ে, ফুল দিয়ে। বিবাহিত মহিলারা আরুকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই আরুর গায়ে হলুদ ছোঁয়ায়। আরুর হৃদকে খুঁজছে। হঠাৎ দরজায় চোখ পড়ে হৃদ আসছে। হলুদ পাঞ্জাবি পাত্রে, চুলগুলো হালকা কপালে পড়ে আছে। পাঞ্জাবির হাত কবজি পর্যন্ত উঠানো। সাথে জিন্স পরে আছে। দেখতে হিরোর মতো লাগছে। আরু হৃদকে আসতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরু মুখ গোমড়া করে বলল, এই তোর আসার সময় হলো? হৃদ কান ধরে বলল, সরি, একটু লেট হয়ে গেল। ওকে ওকে, এখন হলুদ ছোঁয়া। হৃদ আরুর গালে হলুদ ছুঁয়ে দেয়। আরু হালকা হলুদ নিয়ে হৃদের গালে ছুঁয়ে দেয়। হৃদের কষ্ট দ্বিগুণ বেড়ে গেল। এই বুঝি চোখ থেকে টপ করে জল পড়ে যাবে। অনেক কষ্টে নিজেকে সামলেছে।
আরু বায়না ধরল সে হৃদের কাছে গান শুনবে। হৃদ, তোর কাছে একটা আবদার আছে। কি আবদার? একটা গান শোনা প্লিজ প্লিজ। এখন? এখনই। আচ্ছা। হৃদ গান ধরে। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার? কেন আসে দিন তোকে চোখে হারাবার? কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? হৃদের চোখে জল কিন্তু আরুরকে লুকিয়ে মুছে নেয়। ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়? ওরে প্রবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব। চলে গেছে, ভুলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না। খালি খালি চারপাশ, এ আমার দেশ না। কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়? ওরে প্রবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। তোর সাথে এসে যেত ঝর্ণারা কথাদের। ঝরে গেল কেন আজ মরশুম পাতাদের। কত না বিকেল ঘুরি উড়িয়েছি দুজনে। চলে আয়, আজ আবারও জানে। কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়? ওরে প্রবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। গানটা কেমন যেন আরুর বুকে তীরের মতো লাগলো। কেন যেন বুকের ভেতর একটা ব্যথা অনুভব করছে আরু। এই ব্যথা কিসের সেটা অজানা আরুর কাছে। সব মহিলারা হৃদের গান শুনে হাততালি দিতে লাগলো। অন্যদিকে দীপ্তর গায়ে হলুদ আগেই হয়ে গেছে। দীপ্তর গায়ের হলুদ নিয়ে আরুকে হলুদ মাখানো হয়েছে। দীপ্ত নিজের রুমে বসে আছে। ফোনে কারো ছবি দেখছে। আর বুকে হাত দিয়ে আছে। তোমাকেও শাস্তি পেতে হবে। ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে দীপ্তর। দীপ্তর মা এসে দীপ্তকে একটা ধুতি পাঞ্জাবি দিয়ে গেল রেডি হতে বলে। দীপ্ত রেডি হয়ে নিচে যায়। তার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। সবাই গাড়িতে গিয়ে বসে দীপ্তকে তার মা আশীর্বাদ করে, তারপর সবাই বের হয়। অনেক সুন্দর করে সাজানো হয়েছে আরুকে লাল বেনারসি। মাথায় লাল ওড়না, ভারী ভারী গয়না, লাল লিপস্টিক। হঠাৎ হৃদরুমে ঢুকে একটা গোলাপ গাছ নিয়ে টবে লাগানো। গাছে 3টা গোলাপ ফুটে আছে লাল রক্তের মতো রঙ। হৃদ গাছটা আরুর হাতে ধরিয়ে বলল, তোর গিফট। হঠাৎ আরুর চোখে পানি। আরু কাঁদতে কাঁদতে হঠাৎ হৃদকে জড়িয়ে ধরে। হৃদও কাঁদছে। রুমে উপস্থিত থাকা মহিলারা এটা ভালো চোখে দেখছেন না। কিছুটা বিরক্তির চোখে দেখছেন। অনেকে আবার আরুর চরিত্র নিয়ে কথা শুরু করে দিয়েছে। হৃদ এটা বুঝতে পেরে আরুকে নিজের থেকে সরিয়ে বলল, আরু কাঁদিস না, আমাদের তো দেখা হবে বল। তুই স্কুলে আসবি বা আমি তোর শ্বশুরবাড়ি গিয়ে দেখা করে আসবো, ওকে কাঁদে না এখন। না হলে সব মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন আমাকেই তোর বর বকবে। আরু হৃদের কথায় হেসে দেয়। হৃদ মুগ্ধ নয়নে আরুর হাসি দেখছে, কি সুন্দর রূপ। সেই ছোট আরু যার সাথে 7টা বছর কেটেছে হৃদের। যার সাথে অনেক অনেক খুনসুটি মারামারি স্মৃতি লুকিয়ে আছো। হৃদ আরুকে তাড়া দিয়ে বলল, এখন এত হাসিস না, বর চলে আসবে। যা বিছানায় গিয়ে বস, আমি পড়ে আসবো, এখন বাইরে গেলাম। হৃদ বাইরে চলে যায়। বাইরে গিয়ে সবার আড়ালে চোখের জল ফেলে। হৃদ আর বলা হলো না ভালোবাসি। হঠাৎ হৃদের কাঁধে কারো হাত পড়তেই পেছনে ফিরে হৃদ। সামনে মেঘা দাঁড়িয়ে আছে, তার চোখের জল। হৃদ কাঁদতে কাঁদতে মেঘাকে জড়িয়ে ধরে বলল, সময়টা পার হয়ে যাচ্ছে, বলা হচ্ছে না ভালোবাসি। তাকে বলবো কবে ভালোবাসি? পার হয়ে গেল অলরেডি। আর কিছু করার নেই আমার, আরো অন্য হয়ে গেল রে, আমি যে সহ্য করতে পারছি না। মেঘা মেঘা হৃদকে নিজের থেকে ছাড়িয়ে চোখের জল মুছিয়ে বলল,
এভাবে কাঁদিস না, দেখ, তুই যদি আরুকে ভালোবাসিস তাহলে ওর খুশিতে নিজেকে খুশি রাখার চেষ্টা কর। ভালোবাসা মানে কি জানিস? যাকে ভালোবাসিস তার ভালোতে বাস করাই হচ্ছে ভালোবাসা। সব ভালোবাসা পূর্ণতা পায় না, সেখানে তো তোর একতরফা ভালোবাসা, আরেকজন তো জানি না তুই ওকে ভালোবাসিস। দেখ, আরুর ভাগ্য ঠাকুর যা লিখেছেন তাই হয়েছে। ঠাকুর যদি তোর সাথে ওর ভাগ্য লিখেন তাহলে তুই ঠিক একদিন ওকে পাবি। আর যদি না পাস তাহলে বুঝে নিস সে তোর ছিল না। কান্নাকাটি করিস না, লোকজন দেখলে সন্দেহ করবে। চোখের জল মুছ। দেখ, আমি আদিকে ভালোবাসি আর আদি আমাকে। যদি আমাদের ভালোবাসা পূর্ণতা না পাই তবে হব রাধা কৃষ্ণ। রাধার সাথে কৃষ্ণের যদি বিয়ে হতো তাহলে কৃষ্ণ কৃষ্ণ হয়ে থাকতো, রাধা কৃষ্ণ হতো না। আশা করি আমার কথাগুলো বুঝেছিস। আমার আবার থাকা হবে না রে। মাকে নিয়ে রাত 8টার সময় একটা ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার আবার আজই বসবে, তাই দ্রুত যেতে হবে, আসি। আচ্ছা, সাবধানে যা আদিদা, বলে যা। ওকে আমি ফোন করে বলে দেব, ঠিক আসি। মেঘা চলে যায়। মেঘা জানতো হৃদ আরুকে ভালোবাসে। মেঘা সেটা আরুকে বলতে চায়নি, চেয়েছিল হৃদ আরুকে সবটা বলবে। কিন্তু তারপর যা হলো, হৃদের কথাটা বলে আরুকে কষ্ট দিতে চায়নি কেউ। হৃদ বাড়ির ভেতরে ঢুকতেই দেখে বরযাত্রী এসে গেছে, সবাই ছুটাছুটি করে যাচ্ছে। মঙ্গলা দেবী বরণ ডালা সাজিয়ে দরজার সামনে। দীপ্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে। মঙ্গলা দেবী উলু দিয়ে বরণ করছেন। মিষ্টি খাইয়ে বরণের পর্ব শেষ করেন। দীপ্ত মঙ্গলা দেবীকে প্রণাম করে ভেতরে প্রবেশ করে। দীপ্ত মণ্ডপে বসে আছে। ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছেন। আর জ্বলন্ত আগুন জ্বলছে সামনে। ঠাকুর মশাই মন্ত্র পড়া থামিয়ে তাড়া দিয়ে বললেন, কন্যাকে নিয়ে আসুন। কিছুক্ষণ পর আদি আরো কিছু ছেলে আরুকে নিয়ে আসে, পিড়িতে করে। আরু পিড়িতে বসে আছে, পান পাতা ধরে। দীপ্ত দাঁড়িয়ে আছে। আরুকে দীপ্তর সামনে আনে। সবাই চেঁচিয়ে ওঠে, পান পাতাটা সরা আরু। আরু আস্তে আস্তে পান পাতাটা সরিয়ে দেয়। দীপ্ত একভাবে আরুর দিকে তাকিয়ে আছে। আরু হালকাভাবে দীপ্তকে দেখে। এরপর সবাই বলে ওঠে, এবার মালা বদল। দীপ্ত আর আরু মালা বদল করে। একে একে সব নিয়ম অনুযায়ী বিয়ে শুরু হয়। গাছছড়া বাদে দীপ্তর জ্যাঠাইয়ের মেয়ে। এরপর সাত পাকে বাঁধা। অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ে দীপ্ত আর আরু। সব নিয়ম শেষে সিঁদুর দান। দীপ্ত আরুর সিথি দ্বিতীয়বার রাঙিয়ে দিল। আরুর নাকে সিঁদুর পড়ে আছে। সিঁদুর পরানো শেষ হতেই আরুর মাথায় একটা লাল শাড়ি দেয়। লাজবস্ত্র। বিয়ে সম্পন্ন হয়। এবার বাসর জাগতে হবে। হৃদ পুরো বিয়েটা দেখেনি, অন্যদিকে ছিল। তবে আরু বলেছে হৃদকে বাসর জাগতে হবে। আরুর কথা রাখতে হৃদ থেকে যায়। বাসর শুরু হয়। কন্যপক্ষ বরপক্ষ সবাই বসে আছে, হাসি মজা করছে। দীপ্তর এক বন্ধু বলে ওঠে, বৌদি বাসর মানেই গান নাচ, আপনি যদি একটা গান গিয়ে শোনান। আরু বলে, গান আমি জানি না, আমার বেস্ট ফ্রেন্ড জানে ভালো। হৃদ একটা গান শোনা প্লিজ আমার হয়ে। বেস্ট ফ্রেন্ডের কথা রাখতে হ্যাঁ বলে দেয়। একা একলা মন চিনেছে, মন কেমন চিনেছে, মন কেমন কিনেছে, মন কেমন ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন অকারণ আনমনা, মন কেমন মন মরা, মন কেমন একা একলা মন। সবাই হাততালি দেয়।
সকালবেলা মঙ্গলা দেবী বিদায়ের সব ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আশীর্বাদের সব জিনিস সাজিয়ে রেখেছেন। আরু আর দীপ্ত এসে বসে একে একে সবাই আশীর্বাদ করেন। আরু খুব কাঁদে। সবার কাছে বিদায় নিয়ে চলে আসে আরু। খুব কষ্ট হচ্ছে তার। ছোটবেলার কথাগুলো মনে করে। দাভাই বাবা মায়ের সাথে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আরুর কান্না দেখে দীপ্তর কিছুটা হলেও খারাপ লাগছে। দীপ্ত আরুর দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, প্লিজ এভাবে কাঁদবেন না। আমি আপনাকে প্রতিদিন এ বাড়িতে নিয়ে আসব। প্লিজ এবার কান্না থামান। আরু দীপ্তর হাত থেকে রুমালটা নিয়ে চোখে জল মুছে কোনো কথা বলে না। অবশেষে বাড়িতে পৌঁছায়। আরু ভেতরে ঢুকতে গেলে কেউ একজন কড়া কণ্ঠে বলে ওঠে, ওইখানেই দাঁড়াও মেয়ে, একদম ভেতরে ঢুকবে না। আরু থ হয়ে যায় কথাটা শুনে। আজব তো, কেউ কে দাঁড়াতে বলল? আর কেন ওই বা ভেতরে ঢুকবে না সে? আরু দেখতে পেল ভেতরের ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন। আরু বুঝতে পারল এটা প্রদীপ্ত এর ঠাকুমা। বৃদ্ধা এগিয়ে এসে পুনরায় বললেন, তোমার বাড়ি থেকে তোমার মা শিখিয়ে পাঠায়নি কিছু? নতুন বউ গড়গড় করে ভেতরে ঢুকে পড়ছো। আরুর মেজাজ খারাপ হয়ে গেল। রাগের মাথায় বলল, আপনি আমার বাবা মাকে টানছেন কেন? আর আমি এমন কি করলাম আপনি আমাকে কথা শোনাচ্ছেন? ভেতরে ঢুকতে দেবেন না তো কি বাইরে দাঁড়িয়ে থাকবো? বিয়ে কেন করেছেন এনি? আমি তো। আরুকে থামিয়ে দীপ্ত বলল, আহহ থামুন। ঠাম্মির বয়স হয়েছে, কি বলতে কি বলেছেন? তাই জন্য আপনি আমার ঠাম্মিকে কথা শোনাতে পারেন না? ওয়েট ওয়েট, আপনার ঠাম্মি আমাকে এত কথা শোনালো তখন তো কিছু বলতে পারলেন না, আর আমি যখন বললাম আমাকে চুপ করতে বলছেন। ওকে বাদ দিলাম, মানলাম ওনার বয়স হয়েছে, তার রুমের মধ্যে তালা দিয়ে রাখুন না। দীপ্ত আর সহ্য করতে পারল না, ঠাসস করে আরুকে চড়িয়ে দেয়। আরুর আগে গা জ্বলছে। ইচ্ছে করছে এখনই এখান থেকে বেরিয়ে যায়। রাগের আরুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আরু চেঁচিয়ে বলল, এই মিস্টার, আপনার সাহস কি করে হয় আমাকে চড় মারার? আজ পর্যন্ত কারো সাহস হয়নি আরতি সেনের গায়ে হাত তোলার, আর আপনি? থাকবো না আমি এখানে, চললাম। বাড়ির আত্মীয় স্বজনরা নানারকম কথা বলছে, সবাই ছি ছি করছে। আরু এইসব আর সহ্য করতে না পেরে পেছনে ফিরে ছুটে মেইন দরজায় যেতেই দীপ্ত আরুকে কোলে তুলে নেয়। আরু হাত পা ছোড়াছুড়ি করতে লাগে দীপ্ত আরুকে কোলে নিয়ে। দরজায় দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলল, মা কোথায় তুমি? তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো। এতক্ষণ দীপ্তর মা কাজ করতে ব্যস্ত ছিলেন। ছুটে বরণ ডালা নিয়ে আসে। দীপ্ত আরুকে কোলে নিয়ে আছে দেখে দীপ্তর মা বললেন, এ কি, তুই ওকে কোলে নিয়ে কেন? তোমাকে জানতে হবে না, তুমি বরণ করো। দীপ্তর মা বরণ শুরু করে, বরণ শেষ হতেই দীপ্ত আর কিছু করতে না দিয়ে আরুকে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে আরুকে ধাপাস করে বিছানায় ফেলে দেয়। আরু খুব রেগে যায়। রেগে গদগদ করতে করতে ঘরের সব জিনিসগুলো ভাঙতে লাগে। দীপ্ত থামাতে না পেরে আবার ঠাসস করে আরুর গালে চড় বসিয়ে দেয়। আর রেগে বলে, এই শুনুন, এটা আপনার বাবার বাড়ি নয়, আর এই জিনিসগুলো ও আপনার বাবার কোটি কোটি টাকার কেনা নয়। এইগুলো আমার ও আমার বাবার কষ্ট উপার্জন করা টাকার জিনিস। আপনাদের মতো বড় লোক নয় আমারা। এখনো আমি পুরোপুরি ডাক্তার হয়নি, হতে আর 2 বছর সময়। ততদিনে আপনি আপনার বাবার বাড়ি। দীপ্ত থেমে যায়। আরুর বুকটা কেমন করে উঠল দীপ্তর কথায়। আরুর কোমল কণ্ঠে বলে উঠল,
ততদিনে কি মিস্টার দীপ্ত? কিছু না, আর হ্যাঁ শুনুন, আপনি আমাকে না বলে কোথাও যাবেন না, আর আমার ঠাম্মির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। আরুর কেন যেন মনে হলো দীপ্তর কথাটা মানতে হবে, তাই আর কোনো কথা না বলে দীপ্তকে বলল, ঠিক আছে, নিয়ে চলুন। দীপ্তর মুখে হাসি ফুটে ওঠে আরুকে নিচে চলে যেতে বলে। আরু একা একাই নিচে চলে যায়। এর মধ্যেই দীপ্তর একটা কল আসে। দীপ্ত কথা বলতে লাগে। আরু ঠাম্মির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। হঠাৎ ঠাম্মি বলে ওঠে, কিছু বলবে তুমি? আরু বলে ওঠে, হ্যাঁ ঠাম্মি, আমার ভুল হয়েছে, ওভাবে আপনাকে বলাটা ঠিক হয়নি, প্লিজ ক্ষমা করে দিন। দিদুন, আমি আর কতদিন বা আছি তোমাদের ওপর রাগ করে থাকতে পারি? আমিও তখন ওভাবে বলতে চাইনি। আরু ঠাম্মিকে জড়িয়ে ধরে। আজ দীপ্ত আর আরুর বউ ভাত। আরুকে সুন্দর করে সাজানো হয়েছে। আরু টেবিলের এক কোণে দাঁড়িয়ে আছে। দীপ্ত নিচে এলে ভাত কাপড়ের পর্বটা শেষ করবে, এর মধ্যেই দীপ্ত নিচে আসে। ব্লু কোটের ভেতর সাদা টি শার্ট, চোখে চশমা, ঠোঁটটা হালকা গোলাপি। উফ, সেরা। আরু যেন চোখ ফেরাতেই পারছে না। দীপ্ত এসে আরুর সামনে তুড়ি বাজিয়ে বলল, কি দেখছেন? আরু আমতা আমতা করে বলল, এ মানে কিছু না। দীপ্ত আরুকে লজ্জায় ফেলতে পারল না। আর দীপ্তর মা দীপ্তর হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে বলল, আরুকে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দীপ্ত আরুর হাতে থালাটা দিয়ে বলল, আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শুধু ভাত কাপড়ের নয়, সারা জীবন আগলে রাখার দায়িত্ব নিলাম। আরু দীপ্ত এর কোথায় যেন আকাশ থেকে পড়ল। দীপ্তর কথা শুনে যে কেউ ভাববে যে আরুকে অনেক ভালোবাসে। সন্ধ্যাবেলা দীপ্তদের বাড়ি আলোতে ঝলমল করছে। আরুকে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। সবাই একে একে এসে আরুর হাতে গিফট দিচ্ছে। এর মধ্যেই আরুর বাড়ির লোক আসে। সাথে হৃদ। আরুর হৃদকে দেখেই ছুটে স্টেজ থেকে নেমে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরতে গেলে হঠাৎ দীপ্ত এসে ওদের দুজনের মাঝে হাত ঢুকিয়ে দেয়। শান্ত কণ্ঠে বলে উঠল দীপ্ত, আরু, এখানে লোকজন আছে, জড়িয়ে ধরলে খারাপ ভাববে। যাও, স্টেজে গিয়ে বসো, ওনারা যাচ্ছেন তোমার সাথে দেখা করতে, যাও। হৃদ মলিন হেসে বলল, হ্যাঁ আরু, তোর এখন বিয়ে হয়েছে, ভুলে যাচ্ছিস লোকে কি বলবে? এভাবে তুই জড়িয়ে ধরলে? আরু ভুরু কুঁচকে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে জড়িয়ে ধরলে কথা হবে কেন? আর তোর জায়গায় যদি কোনো মেয়ে থাকতো তবে জড়িয়ে ধরলে কথা হতো না? এটা কেমন সমাজ? হৃদ আরুকে বুঝিয়ে বলল, তুই পাগল, যা গিয়ে বসো ওখানে। ওকে। আরু চলে যায়। দীপ্ত হৃদ আর আদির সাথে কথা বলছে। দীপ্তর মনে মনে খুব রাগ লাগছে হৃদের ওপর, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। হৃদ নিজেকে অনেক কষ্টে সামলে উঠেছে। আদি আর দীপ্ত হঠাৎ একা আলাদাভাবে কথা বলতে চলে যায়। আরুর মা বাবা গিয়ে আরুর সাথে কথা বলছে। খাওয়া দাওয়া করে যে যার গন্তব্যে, এর জন্য রওনা দেয়। আরুর পরিবার চলে যাওয়ার সময় দীপ্তর মা বলল, কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, আপনারা সবাই আসবেন কিন্তু। আরুর মা মঙ্গলা দেবী বললেন, আচ্ছা, আসবো। ফুল দিয়ে সাজানো ঘরে বসে আছে আরু। পুরো খাটটা গোলাপ দিয়ে সাজানো। আরুকে নীল রঙের একটা বেনারসি পরানো হয়েছে, সাথে হালকা সাজ। এখনো দীপ্ত রুমে আসেনি। আরু বসে বসে ফোন দেখছে আর পিক তুলছে ইচ্ছামতো, আর ফেসবুকে পোস্ট দিচ্ছে। হঠাৎ হৃদের দেওয়া গোলাপ গাছটার কথা মনে পড়তেই বিছানা থেকে নেমে ছুটে বারান্দায় যায়। গাছে 3টে গোলাপ ফুল খুব সুন্দর লাগছে, দুটো কাছাকাছি আছে আর একটা একটু দূরে। আরুর গাছটাকে কিছুক্ষণ দেখে রুমে আসে, আবার পিক তুলে ইচ্ছামতো। দীপ্ত রুমে এসে দেখে তার নতুন বউ ছবি তুলতে ব্যস্ত।
আরও এতটা ব্যস্ত যে দীপ্তর আগমন টেরও পায়নি। দীপ্তর খুব হাসি পাচ্ছে কিন্তু হাসবে না, তাই গম্ভীর মুখ নিয়ে বলল, কি হচ্ছে এসব? আরও ঘাড় ঘুরিয়ে দেখে দীপ্ত। আরও ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার পিঠ তুলতে লাগে। এতে দীপ্ত খুব অপমানিত বোধ করে। দীপ্ত বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর চোখে আরুর কাণ্ড দেখছে। আরও পিঠ তুলতে তুলতে আনমনে গান করছে, বলবো কবে কাছে ডেকে আমি তোমাকে ভালোবাসি। ও ও করেছে পাগল আমাকে, ওগো তোমার ওই মিষ্টি হাসি। বাহব, গানটা তো সেই লেভেলের। দীপ্তর কণ্ঠ পেয়ে বিছানার দিকে তাকায় আরও, দেখে দীপ্ত গালে হাত দিয়ে বসে আছে। এতে আরও একটু লজ্জা পেয়ে যায়। দীপ্ত খানিক হেসে বলল, আরে লজ্জা পেতে হবে না, ঘুমান এখন। কোথায় ঘুমাবো? কেন আমার পাশে? কি শুনতে পাননি? আর একবার বলবো? না শুনতে পেয়েছি বলতে হবে না। আপনি সোফায় ঘুমান, আমি বিছানায় শুব। সোফায় ঘুম হবে না। আমি জানি না। বাথরুমে ঘুমান তাহলে। আমার বাড়ি, আমার রুম, আর আমাকে বাথরুমে ঘুমাতে বলছেন? আপনি আমাকে জোর করে নিয়ে এসেছেন কেন? যে কোনো কথায় এই কথাটা না শোনালে হয় না। না হয় না। দীপ্ত আর কথা না বাড়িয়ে সোফায় চলে গেল। দীপ্ত ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, আজ হসপিটালে যেতে হবে। মোটা মোটা বই, যেগুলো আরুর মাথায় একটাও ঢুকবে না। এর মধ্যেই আরুর ঘুম ভাঙে। আরু বিছানায় বসে চোখ বন্ধ করে চোখ কচলাজ আর বলে উঠল, মা আজ আমি পড়তে যাব না, ঘুমালাম, 10টার সময় ডাকবে, উঠে স্কুল যাব। আরু আবার শুয়ে পড়ে। দীপ্ত আরুর কথায় অবাক না হয়ে পারল না। বলে কি এই মেয়ে? না, আরুকে টাইট দিতে হবে। দীপ্ত গিয়ে আরুর পাশে বসে মধুর কণ্ঠে বলল, আলু ও আলু উঠেন, পড়তে বসতে হবে। আরু কিছুতেই উঠছে না। এবার দীপ্ত চেঁচিয়ে আরুর কানের কাছে গিয়ে বলল, এই আলু। আরু উঠে বসে কানে হাত দিয়ে বলে, এই হয়েছে কি, আলু আলু করে কাকে রাখছেন? আপনাকে। কি আমার নাম আলু? না তো, ওটা আমি বললাম। দেখুন, এইসব ফালতু নামে আমাকে রাখবেন না। উঠে ফ্রেশ হয়ে নিন, পড়তে বসবেন। আমি পারবো না। দেখুন। কি দেখব? যান, উঠে ফ্রেশ হয়ে আসুন, না হলে আমি নিজে আপনাকে ফ্রেশ করিয়ে আনবো। সেটা ভালো হবে। আরও আর কথা না বাড়িয়ে ছুটে ফ্রেশ হতে চলে যায়। এই শীতের মধ্যেও আরও শাওয়ার নেয়। আজ পুজো, আর শাওয়ার না নিলে রান্নাঘরে যাওয়া হবে না। সো এবার থেকে এটা আরুর প্রতিদিনের বড় একটা কাজ হয়ে গেল। আরও একটা নীল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে সিথি পরে আবার শাখা পলায় সিঁদুর ছুঁয়ে দিয়ে, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলটা খোলা, হালকা সোনার গয়না, পুরো মা লক্ষ্মী। দীপ্ত বই বন্ধ করে হঠাৎ আরুর দিকে তাকাতেই হা হয়ে যায়। কি সুন্দর লাগছে। বাড়ির ছেলে বিয়ে করে নতুন বউ আনলে সত্যনারায়ণ পুজো করতেই হয়, এটা হিন্দু ধর্মের একটা নিয়ম। মাথায় ঘুমটা দিয়ে ঠাকুরের সামনে বসে আছে আরু, পাশে দীপ্ত। আর সামনে ঠাকুর মশাই পুজোর মন্ত্র পড়ছেন। আরুর পরিবার আসতে পারেনি, একটু সমস্যার জন্য পুজো শেষ হতে আরু আর দীপ্ত বাড়ির বড়দের প্রণাম করল। দীপ্ত প্রসাদ নিয়ে বলল, মা আমাকে হসপিটালে যেতে হবে, আমি আসি। দীপ্তর মা বললেন, খেয়ে যা, আমি খাবার দিচ্ছি, তাড়াতাড়ি দাও। আরু বলে উঠল, আন্টি আমি আজ স্কুলে যাবে। হঠাৎ দরজার সামনে থেকে কেউ গর্জন করে বলল, বাড়ির বউ স্কুলে যাবে। আরু হা করে দরজার দিকে তাকিয়ে আছে, কে এনি? আবার বললেন,
এই মেয়ে এত সাহস কেন তোমার ঠাঠিয়ে চড় দিলে লাইনে চলে আসবে ঠিক। আরুর রাগ যেন আকাশ ঠেকল। চেঁচিয়ে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজেস, কাকে কি বলছেন? আর আপনি কে হ্যাঁ আমাকে এইসব বলার? মহিলা ভেতরে ঢুকে এসে বললেন, আমি কে তুমি জানবে না? দীপ্ত, বৌদি তোমরা কিছু বলো এই মেয়েকে। দীপ্ত শান্তভাবে বলল, পিসিমণি তুমি আরুর সাথে এভাবে কথা বলতে পারো না। বাহ, বিয়ে হতে না হতেই বউয়ের আঁচল ধরে ফেললি। দুর্গা, তুই আবার ঝামেলা করতে এসে পড়লি? সামনে তাকিয়ে দেখে আরু দীপ্তর ঠাম্মির আগে দৃষ্টিতে দুর্গা দেবীর দিকে তাকিয়ে আছে। দুর্গা দেবী কঠিন গলায় বললেন, বাড়ির বউ স্কুলে যাবে সেটা কি ভালো দেখায়? দীপ্ত কিছু না বলে আরুর উদ্দেশ্য বলল, আরু স্কুলের জন্য রেডি হয়ে যাও। আরু ছুটে স্কুলের শাড়িটা পরে এলো আর ব্যাগ নিয়ে বাইরে চলে যায়। দেখে দীপ্ত বড় একটা গাড়িতে বসে আছে। আরু ভুরু কুঁচকে বলল, এই আপনি না কালকে আমাকে বললেন যে আপনাদের মতো আমরাও ধনী না, আমরা তাহলে গাড়ি কোথায় পেলেন? আজব তো কথার কথা সবাই বলে, আপনার কি সাধারণ বুদ্ধি নেই? আমার এত বড় বাড়ি, এতগুলো গাড়ি দেখার পরও আপনি আমার কথায় বিশ্বাস করলেন, তাহলে আমার কি দোষ? উঠে আসুন। আরো ভাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। আরে উঠে আসুন, দেরি হয়ে গেছে অলরেডি। হুম। আরো উঠে বসে দীপ্ত ড্রাইভ করছে। কিছুক্ষণ পর আরু স্কুলের সামনে এসে গাড়ি দাঁড় করালো। আরু গাড়ি থেকে নেমে আস্তে আস্তে স্কুলের মাঠের দিকে যেতে নেয়, তখন পেছনে থেকে দীপ্ত বলে ওঠে, মাঠে 9 ক্লাসে যান। আরুর আগে গদগদ করতে করতে পেছনে ফিরে বলল, আমি ক্লাসে যাব কি স্বর্গে যাব সেটা আমার ব্যাপার, আপনার কি? আরু প্লিজ, এখানে এমন কিছু করতে আমাকে বাধ্য করো না। আরু দীপ্তর কথা বেশ বুঝতে পারে। শান্ত গলায় বলল, ফ্রেন্ডরা সব মাঠে বসে আছে, আমি কথা বলেই ক্লাসে চলে যাব। ওকে, 1 মিনিট। আরু ছুটে মাঠে যায়। আরুকে আসতে দেখে ওর সব ফ্রেন্ডরা জড়িয়ে ধরে, আরু লাফাতে লাফাতে রাহুল রাজেদেরও জড়িয়ে ধরে। আর দূর থেকে দীপ্ত এইসব দেখছে আর আরুর উপর রাখছে। মনে মনে বলছে, বিকালে বাড়ি ফেরো, তারপর দেখাবো তোমাকে দীপ্তর আসল রূপ কি। দীপ্ত ফোনটা বের করে কাউকে কল করে বলল, স্কুলের সামনে সব সময় থাকবে আর দেখবে আরু কি কি করছে, A to Z সব খবর চাই, বুঝেছ? আর আরু যেন বুঝতে না পারে। দীপ্ত ফোনটা পকেটে ভরে গাড়িতে উঠে বসে। আরু ভুলে গেছে দীপ্ত ওকে 1 মিনিট বলেছিল। বন্ধুদের সাথে বেশ হাসাহাসি করছে, এর মাঝেই রাহুল বলে ওঠে, আরু প্লিজ, এবার অন্তত পাশ কর, তোর জন্য আমাদের এই গেমটা কেউ ফেল করতে হয়। এইবার যদি ফেল করি নিজে থেকে, তাহলে বাড়ির লোক আর আস্ত রাখবে না। আরু বিরক্ত হয়ে বলল, কি করব, পড়া মাথায় ঢোকে না যে। আরে রিদ কোথায়? এই তো আমি এখানে। আরু পেছনে ঘুরে দেখে রিদ আরু রিদকে দেখা মাত্র জমিয়ে ধরে। তারপর ছেড়ে বলল, বসো। সবাই মিলে গল্প শুরু করে আর টপিক হচ্ছে আরুর বিয়ে। মিষ্টি বারবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ কারো দিকে তাকাচ্ছে না। আরু বলে ওঠে, হৃদ, আমার প্রিয় গানটা করে শোনা প্লিজ। হৃদ মুচকি হেসে আরু কথা মতো গান ধরল। বলবো কবে তাকে ডেকে, আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে। ওগো তোমার ওই মিষ্টি হাসি, কবে জানবে তুমি, কবে বলবো আমি। কেউ আছে গো তোমার আশায়, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মন এঁকে যায়, মায়াবী ওই দুটি চোখে। সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া, ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়।
সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মন এঁকে যায়, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মন এঁকে যায়। হৃদ তার গানের মাঝে সবসময় নিজের কথাগুলো ফুটিয়ে তুলত, কিন্তু আরও বুঝতেই পারত না। দীপ্ত আরুর ঠোঁট নিজের ঠোঁটে আঁকড়ে ধরে আছে। আরুর ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। উল্টে দীপ্ত কামড় খেতে হচ্ছে। আরুর চোখে জল ছলছল করছে। কিছুক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে দীপ্ত ঠোঁটা মুছে বলল, আমার সাথে তর্ক করছেন না দয়া করে। আর হ্যাঁ, অন্য কোনো ছেলেকে জড়িয়ে ধরার কথা মাথায়ও আনবেন না। না হলে আমি কি করতে পারি তা এতক্ষণ যা হলো বুঝতে পারছেন। আরু কাঁদছে। দীপ্ত রুম থেকে বেরিয়েছে, চলে যায়। আরু বিছানায় বসে পড়ে কিছুক্ষণ আগের কথা ভাবছে। স্কুলে সবার সাথে আড্ডা দিতে দিতে সময় কখন পার হয়ে গেছে খেয়াল নাই। ক্লাস 12কে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিছু বলে না। তারা কেউ ক্লাস করে, কেউ করে না। আরও ফোনটা বেজে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখে দিত। আরু ফোনটা তুলে কানে লাগিয়ে বলল, বলুন। কোথায় আপনি? ক্লাসে বসে আছি। ওকে আমি নিতে আসছি। কোনো দরকার নেই। দরকার আছে। কথাটা আরুর পেছনে থেকে এলো। আরু পেছনে ঘুরে দেখে দীপ্ত রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। আরু তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। আমতা আমতা করে বলে, আপনি আপনি আমাকে মিথ্যা বললেন মানে? কিছু বলতে হবে না, চুপ। দীপ্ত আরুকে কোলে তুলে নেয়। আরু বলে ওঠে, কি করেছেন? ছাড়ুন আমাকে প্লিজ, সবাই দেখছে, প্লিজ ছাড়ুন। দীপ্ত আরুর কোনো কথা কানে নিচ্ছে না। মাঠে উপস্থিত থাকা ছাত্রছাত্রীরা শীষ বাজাচ্ছে। অন্যদিকে হৃদের বুকটা ছিঁড়ে যাচ্ছে। মিষ্টি হঠাৎ হৃদের হাতটা ধরে বসে। হৃদ অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে মিষ্টির হাতটা সরিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। দীপ্ত আরুকে বাড়ি এনে রুমের মধ্যে ঢুকে ঠাস করে চর বসিয়ে বলল, ক্লাসে না গিয়ে আড্ডা দিচ্ছিলে? ছেলেদেরকে জড়িয়ে ধরা, ছেলেদের গায়ে পড়া। আরু জিভ বের করে মনে মনে বলল, আরু তুই একটা ইডিয়েট। তখন যে দীপ্ত পেছনে ছিল সেটা ভুলে রাহুল রাজকে জড়িয়ে ধরার কি ছিল? এবার ঠেলা সামলা। মেয়েটা অনেক রেগে আছে রে, হে ভগবান বাঁচাও। আরুকে চুপ করে থাকতে দেখে দীপ্ত বলল, কি হলো? কথা কানে যাচ্ছে না? তুমি কি ভুলে যাচ্ছ তোমার বিয়ে হয়েছে? আরু সাহস জাগিয়ে বলল, মানে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনাকে আমি বর বলে মনে করি না, আপনি একটা। আর বলতে পারল না। দীপ্ত আরুর ঠোঁট আঁকড়ে ধরে নিল। আরু বিছানায় বসে আছে আর মিটমিট হাসছে। আমার বোরটা তো হেব্বি রোমান্টিক। এইরকম সাইকো তো চেয়েছিলাম। বর রে বর, তোকে আমি ছাড়ছি না। বার কি জোরে ঠোঁটে কামড়ে দিয়ে শয়তান একটা। আরু কথাগুলো বেশ জোরে বলে দীপ্ত দরজায় ঢুকতে সবটা শুনে ফেলে। দীপ্ত গম্ভীরভাবে ঢুকে বলে, এখনো ফ্রেশ হওনি? যাও ফ্রেশ হয়ে এসো। আরু ঢোক গিলে তাড়াতাড়ি করে টি শার্ট আর একটা জিন্স প্যান্ট বের করে বাথরুমে ঢুকে যায়। মনে মনে দীপ্তকে ধুয়ে দিচ্ছে, সামনে কেন যেন সাহসের হচ্ছে না। কিছুক্ষণ পর আরু বেরিয়ে আসে। সাদা টি শার্ট আর জিন্স প্যান্ট খোলা চুল নিয়ে বেরিয়ে আসতে দেখে দীপ্ত হা। আরু দীপ্তকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে যায়। আরু কাশি দিয়ে বলল, ওভাবে তাকিয়ে থাকবেন না, আমি জানি আমি সুন্দরী। দীপ্ত আরুর কথায় হাহু করে হেসে দেয়। আরুর রাগ লাগে খুব। রাগে গজগজ করতে করতে দীপ্তকে কিল ঘুষি মারতে লাগে। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি। রাত 7টা বাজে। ভিক্টোরিয়ার রূপ আরো ফুটে উঠেছে। আলোতে ঝলমল করছে কলকাতা শহর।
বড় বড় গাড়ির ভিড়, বড় বড় বাড়ি, আর ভিক্টোরিয়ার দৃশ্য আরো সুন্দর করে তুলে কলকাতা শহরকে। মিষ্টি সাদা একটা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, হাতে কতগুলো লাল গোলাপ। হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। এর মাঝেই হৃদ এসে পেছনে থেকে বলল, কেন ডাকলি বল? মিষ্টি পেছনে ঘুরে তাকিয়ে দেখে হৃদ তার সামনে দাঁড়িয়ে। মিষ্টি যেন চোখে পলক ফেলতে পারছে না, ইচ্ছে করছে এইভাবেই হৃদকে দেখতে। হৃদ মিষ্টিকে ঝাঁকিয়ে বলল, কি হলো বল? হৃদের কথায় ধ্যান ফিরে মিষ্টির। ঝট করে পেছনে ঘুরে যায়, চোখটা বন্ধ করে নেয়, তারপর বলতে শুরু করে, হৃদ, তোকে নিজের মনের কিছু কথা বলতে চাই আজ, যার জন্য আমি তোকে এখানে রেখেছি। হুম বল। জানি না এটাকে কি বলে, তবে তোকে যখন নিজের আশেপাশে দেখি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। তোকে কষ্ট পেতে দেখলে নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হয়তো এটাকেই ভালোবাসা বলে। আমি তোকে ভালোবাসি হৃদ। তুই তোর রুক্মিণী বানাবি আমাকে। আমি তোকে আমার কৃষ্ণ করতে চাই। কথাগুলো বলে মিষ্টি হৃদ দিকে ঘুরে গোলাপগুলো এগিয়ে দেয়। হৃদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হৃদ তাচ্ছিল্য হেসে বলল, তোর প্রস্তাব তুই ফিরিয়ে নে। আমি অন্য কাউকে ভালোবাসি, বাড়ি যা, তোর পরিবার চিন্তা করবে, আসি আমি। হৃদ চলে যায়। মিষ্টি চোখে জল ছেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা থেকে দীপ্ত আরুকে বইয়ের সামনে বসিয়ে রেখেছে। দীপ্তর হাতে একটা বড় স্কেল কাঠের। আরুর এত বছরের জীবনে কোনোদিন 1 ঘন্টা বইয়ের সামনে থাকেনি। আরু কাঁদো কাঁদো ফেস নিয়ে দীপ্তর দিকে তাকিয়ে আছে। দীপ্ত রেগে এক স্কেলের বাড়ি দিল আরুর হাতে। কখন থেকে দেখছি পড়া করছো না? আজ যদি এই ইতিহাসের পড়া না পাই তবে তুমি বুঝতে পারবে আমি কি। আরু এবার কেঁদে দেয়, বাচ্চাদের মতো কাঁদছে। দীপ্তর মা আরুর কান্না শুনে ছুটে আসে। দীপ্ত, কি হয়েছে, ওর কাঁদছে কেন? আরু ছুটে গিয়ে প্রতিমা দেবীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আপনার ছেলে পচা আমাকে মেরেছে, এই দেখুন লাল হয়ে গেছে। প্রতিমা দেবী আরুর হাতটা দেখে সত্যিই অনেক লাল হয়ে গেছে। প্রতিমা দেবী দীপ্তকে খুব বকে, তারপর আরুকে নিয়ে বাইরে চলে যায়। আরু কেঁদেই যাচ্ছে। প্রতিমা দেবী আরুকে টেবিল ভর্তি চকলেট দিয়েছে জেনেও আরু চুপ করে, ঠাম্মি ও আরুকে চুপ করাচ্ছে। দীপ্তর ফোন বেজে ওঠে। দীপ্ত ফোনটা তুলে বলল, এইসব আমাকে দিয়ে করিয়ে তোর তো কোনো লাভ হলো না। উল্টে তুই যা চেয়েছিলি তা হলো না। দেখ, আমি আমার কথা রেখেছি। আমি আরুকে ভালোবাসি, এটা তুই জানিস। আমি আরুর কোনো ক্ষতি হতে দেব না, তাই তোর কথায় রাজি হয়েছি। এখন আর কোনো কাজ করতে পারবো না, আমি আরুকে নিয়ে শান্তিতে থাকতে চাই। তুই যা করার কর, কিন্তু আমার আরুর যেন কোনো ক্ষতি না হয়। আমি এভাবে আরুকে কোনোদিন বিয়ে করতাম না। শুধু তোর কথায় রাজি হয়ে এইসব করেছি। এখন রাখো, আরু রুমে এসে পড়বে। দীপ্ত ফোনটা রেখে এক পা করে নিচে নেমে যায়। দেখে আরু বাচ্চাদের মতো পা তুলে সোফায় বসে এখনো কাঁদছে, আর আরুর সামনে অনেক চকলেট। দীপ্ত সোফায় গিয়ে বসতে প্রতিমা দেবী কাজের বাহানা দেখিয়ে রান্নাঘরে চলে যায়। দীপ্ত আরুর গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, লেগেছে আরু? সরি। আরু দীপ্তর হাতটা সরিয়ে উল্টো দিকে মুখ করে বসে। দীপ্ত আবার আরুর সামনে গিয়ে কান ধরে উঠবস করছে। এটা দেখে আরু হা হা করে হাসতে লাগে। আরুর হাসি দেখে দীপ্তও হাসে। আরু হাসি থামিয়ে বলল, হয়েছে হয়েছে, থামেন। দীপ্ত আরুর পাশে বসে। আরু চকলেটগুলো নিতে যায়, অমনি দীপ্ত আরুকে কোলে তুলে বাইরে নিয়ে যায়, তারপর গাড়িতে বসায়। আরু দীপ্তকে জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু দীপ্ত আরুর কোনো কথাই শুনছে না। দীপ্ত ড্রাইভ করেছে, আরু চকলেট খাচ্ছে, মুখে চকলেট লেগে আছে। দীপ্ত গাড়ি থামিয়ে গালে হাত দিয়ে একভাবে আরুর দিকে তাকিয়ে আছে। আরুর সেই দিকে কোনো খেয়াল নেই, নিজের মতো খেয়ে যাচ্ছে। দীপ্ত আরুর গালে হাত দিয়ে নিজের দিকে ঘুরে, তারপর আরুর গালে লেগে থাকা চকলেটগুলো খাতে লাগে। আরু এটা দেখে হাহু করে হেসে বলে,
আপনি চকলেট খাবেন আমাকে বলতে পারতেন। এই নিন চকলেট। দীপ্ত এক আঙুল দিয়ে ঠোঁটটা মুছে আর ওদিকে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার এই চকলেট চাই না। তাহলে কোন চকলেট চাই? দীপ্ত আরুর গালে হাত দিয়ে আরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আরু কিছু বুঝে ওঠার আগেই আরু চোখ বন্ধ করে ফেলে বেশ কিছুক্ষণ পর আরুর ঠোঁটটা ছেড়ে দেয় দীপ্ত। আরু লজ্জায় অন্যদিকে মুখ করে আছে। দীপ্ত বাঁকা হেসে বলল, বুঝলে কি চকলেট চাই? আরু কিছু বলে না, চুপ করে আছে। দীপ্ত ড্রাইভ করতে শুরু করে। হাওড়া ব্রিজের নিচে এসে গাড়ি থামায়। আরুকে গাড়ি থেকে নামিয়ে দুজনে নদীর তীরে যায়। একে অপরের পাশে দাঁড়িয়ে আছে দীপ্ত আর আরু হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে। ব্রিজটা আলোয় ঝলমল করছে, আর আলোর ছিটে গঙ্গা নদীতে পড়েছে। অসাধারণ একটা দৃশ্য। নদীর পানিতে আলো পড়ে এত সুন্দর একটা দৃশ্য ফুটে উঠেছে, তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই সুন্দর দৃশ্য দেখাতে আরুকে নিয়ে দীপ্ত এখানে এসেছে, আরুর মন ভালো করার জন্য। দীপ্ত আরুকে হঠাৎ জড়িয়ে ধরে আরু নাচেও বাধা দিতে পারল না। কেটে গেছে 3 থেকে 4 মাস। আরুর পরীক্ষা এগিয়ে আসছে। দীপ্ত কঠিনভাবে আরুর পড়াশোনার দিকে খেয়াল রাখতে কোচিং এ যেতে দেয় না, নিজে পড়ায় আরুকে। সকালবেলা আরু ঘুমিয়ে আছে। দীপ্ত অনেকক্ষণ থেকেই আরুকে ডাকছে, কিন্তু আরু ইচ্ছে করে শুয়ে আছে। হঠাৎ আরুর গায়ে পানি পড়তে আরু উঠে বসে। চোখ খুলে দেখে দীপ্ত সামনে দাঁড়িয়ে আছে। তার মানে দীপ্ত এক বালতি পানি আরুর গায়ে ঢেলে দিয়েছে। আরু রেগে গিয়ে বলল, আপনার আমার ঘুম সহ্য হয় না বলুন? 10টা বাজে, খেয়াল আছে? বাড়ির বউ তো মনে হয় না, তোমাকে কোনোদিন দেখলাম না রান্না করলে। ওটা না হয় বাদই দিলাম, নিজের পড়াটা তো করো। করবো না পড়া? আপনি খুব পচা। হ্যাঁ সে আমি জানি আমি পচা, এবার যাও ফ্রেশ হয়ে এসো। আমি বিছানাগুলো রোদে দিয়ে আসি, এসে যেন দেখি টেবিলে পড়তে বসেছ। আরু মুখ ভেঙচি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। দীপ্ত বিছানা নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসে। তারপর রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসে রুমে আরুর জন্য। আরু বারান্দায় দাঁড়িয়ে আছে গোলাপ গাছটার দিকে তাকিয়ে। মন খারাপ তার। দীপ্ত পেছনে থেকে গিয়ে বলল, পড়তে বসনি এখনো? ভালো লাগছে না কেন, কি হলো? গোলাপ গাছের এতদিন 3টি করে ফুল থাকতো, কিন্তু আর ফুল ফুটে না। আরে এইটুকু ব্যাপার নিয়ে মন খারাপ? চশু পড়তে বসবে এসো। হুম। আরু টেবিলে গিয়ে বসে। দীপ্ত খাবারটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। ভালো লাগছে না, পরে খাবো। খেতে বলছি তো। আচ্ছা, আপনি আমাকে জোর করে বিয়ে কেন করেছেন? সবাই আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমি তো জানি এইসব আপনি ইচ্ছা করে করছেন। কেন বলুন না? আরুর প্রশ্নে দীপ্ত থতমত খেয়ে যায়। কি উত্তর দেবে? আচ্ছা, আরু যখন জানবে তখন দীপ্তকে ভুল বুঝবে। দীপ্ত কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি তোমাকে, তাই। ভালোবাসেন তো একবার আমাকে বলতে পারতেন, প্রপোজ করতে পারতেন, আমি রাজি হয়ে যেতাম। তাই? আরুর দীপ্তর গলা জড়িয়ে বলল, হুম। দীপ্ত আরুকে ছাড়িয়ে বলল, হয়েছে, পড়া করো। হৃদ, আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। বাড়ি থেকে জোর করে আমার বিয়ে দিচ্ছে। এইখানে থেকে আমি না, আমার লাশ বের হবে। আমি এতদিন বৃথা চেষ্টা করেছি তোকে সবটা বোঝানোর। ভালো থাকিস। রাখলাম। কথাগুলো বলে কলটা কেটে দিয়ে মিষ্টি হৃদকে কিছু বলার সুযোগ দিল না। সেও আরুকে ভুলতে চায়, এতদিন সেটা চেষ্টা করছিল, কিন্তু হৃদ তো বেকার। হৃদকে কি মেনে নেবে মিষ্টির পরিবার? হৃদের হাত থেকে ফোনটা পড়ে যায়। একবার দেরি করে ফেলেছিলেন বলে ভালোবাসা হারিয়েছে, কিন্তু আর হারাবে না। হৃদ আরুকে ফোন লাগায়।
হৃদ মিষ্টির বাবার সামনে মিষ্টির হাত ধরে দাঁড়িয়ে আছে। হৃদের পেছনে আরু আর দীপ্ত। হৃদ প্রায় 2 ঘন্টা ধরে মিষ্টির বাবাকে বোঝাতে চাইছে, কিন্তু মিষ্টির বাবা কিছুতেই রাজি হচ্ছে না। কারণ হৃদ বেকার, কাজ করে না, এখনো বাবার টাকায় খায়, পড়াশোনা করে। মিষ্টির বাবা এবার হুঙ্কার দিয়ে বলল, মিষ্টি হৃদের হাত ছাড়, আর যা তৈরি হয়ে নে, বরযাত্রী চলে আসবে। কিছুতেই নয় বাবা, আমি হৃদকে ভালোবাসি, অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। দরকার হলে আমি সুইসাইড করব। নিমেষে হৃদের বুকটা কেঁপে উঠল। হৃদ আরো শক্ত করে মিষ্টির হাতটা ধরে বলল, চুপ, এইসব আর বলবি না, তোকে হারাতে চাই না। মিষ্টির বাবা রেগে বলল, তাহলে এটাই তোর শেষ সিদ্ধান্ত? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিষ্টি হৃদের হাতটা শক্ত করে ধরে বেরিয়ে গেল। হৃদ আটকানোর চেষ্টা করছিল, কিন্তু মিষ্টি কোনো কথাই শুনছে না। আরু আর দীপ্তও বেরিয়ে গেল। দীপ্ত ড্রাইভ করছে আর আরু দীপ্তর পাশে বসে আছে। হৃদ আর মিষ্টি পেছনের সিটে। দীপ্ত গাড়িটাকে দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে থামল। আরু মিষ্টিকে পার্লার থেকে সাজিয়ে একেবারে এখানে নিয়ে এসেছে। দরকারি জিনিসপত্র সব গাড়ি থেকে নিয়ে চারজন মন্দিরে ঢুকল। দীপ্ত ঠাকুর মশাই এর সাথে কথা বলে নিল। সব নিয়ম কানুন মেনে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়েটা শেষ হতেই দীপ্ত আর আরু হৃদয়ের এর বাড়িতে ওদের জন্য কে পৌঁছে দেয়। আরু আর দীপ্ত চলে যায়। হৃদ থাকতে বললে থাকলো না। হৃদ বাড়ির কলিং বেল চাপতেই হৃদের মা দরজাটা খুলে দিল। খুব টেনশনে ছিলেন ছেলেকে নিয়ে। অনেকটা রাতও হয়ে গেছে। দরজা খুলে হৃদ আর মিষ্টির অবস্থা দেখে উনি প্রচন্ড অবাক হয়ে যায়। হাঁ করে তাকিয়ে থেকে বলল, এ কি করেছিস তোরা? হৃদ, এসব কি? মা, আগে ভেতরে আসতে দাও বলছি। না, তুই আগে বল। হৃদ বাধ্য হয়ে তার মাকে সবটা বলল। হৃদের মা সবটা শুনে বলল, যা হবার হয়ে গেছে, এখন কি করার, দাঁড়া তোরা, আমি আসছি। কই গো, তুমি বাইরে এসো দেখো। হৃদের বাবা রুম থেকে ছুটে এসে দেখে হৃদ বিয়ে করে বউ এনেছে। হৃদের বাবা খুশিতে গদগদ করতে করতে বলল, সাব্বাস, এই না হলে আমার ছেলে। হৃদ হাঁ করে তাকিয়ে আছে ওর বাবার দিকে। ওর বাবা হৃদের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস, আমি তোকে সাপোর্ট করছি কেন? আমি জানতাম মিষ্টি তোকে ভালোবাসে, মিষ্টির সাথে কথাও হতো, ফোনেও কান্না করতো। কিন্তু তুই ভালোবাসিস না বলে কিছু বলতে পারতাম না, কিন্তু বিয়ের জন্য আমি কিছু জানতাম না। এই সরো সরো, আমার ছেলে বউকে বরণ করতে দাও তো, সরো। হৃদের মা ভেতর থেকে বরণ ডালা নিয়ে এসে মিষ্টিকে বরণ করে ঘরে তুলল। আজ ওদের কাল রাত্রে, তাই মিষ্টি হৃদের মায়ের সাথে থাকবে। অন্যদিকে আরু আর দীপ্ত বাড়ি ঢুকে আরু রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। দীপ্ত আরুকে বিছানা থেকে তুলে টেনে বলল, ফ্রেশ হয়ে পড়তে বসো। ঘুম পাচ্ছে, আমি পারবো না পড়তে। চুপচাপ যাও, ফ্রেশ হয়ে এসো। বলছি তো, আমার ঘুম আসছে। পড়াটা কি করবে আমি? ঘুম করে দিন না। শয়তান মেয়ে একটা, জেনেই তো বিয়ে করেছেন। তোমার ভূত আজ ছাড়াচ্ছি, দাঁড়াও। দীপ্ত টেবিল থেকে স্কেল নিয়ে আরুর দিকে এগিয়ে এলে আরু রুমের মধ্যে দৌড়াতে লাগে। দীপ্ত ও পিছু পিছু দৌড়ুচ্ছে। হঠাৎ দীপ্তর পায়ে লেগে আরুর শাড়িটা বুক থেকে খুলে যায়। আরুর সেই দিকে খেয়াল না এসে ছুটে যাচ্ছে। হঠাৎ দীপ্ত আরুকে ধরে ফেলে। আরু একভাবে দীপ্তর দিকে তাকিয়ে আছে। দীপ্ত বাঁকা হেসে বলল, এবার কোথায় পালাবে? হ্যাঁ। আরু মুখটা ঘুরিয়ে নেয়, চোখটা বন্ধ করে বলল, হাতে লাগছে, ছাড়ুন। আরুর কথায় দীপ্ত ঘোরের মধ্যে ডুবে একভাবে আরুর দিকে তাকিয়ে আছে। আরু চোখটা খুলে আস্তে আস্তে বুঝতে পারে তার শাড়ির আঁচল খুলে গেছে। তাড়াতাড়ি করে দীপ্তকে সরিয়ে আঁচলটা ঠিক করতে ব্যস্ত হয়ে যায়। তাড়াতাড়ি করে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। দীপ্ত বাথরুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে কথায় যেন বেরিয়ে গেল।
এদিকে আরো চেঁচিয়ে চেঁচিয়ে ক্লান্ত হয়ে গেল। 1 ঘন্টা পর বাথরুমের দরজা খুলে দিল দীপ্ত। আরও বাইরে এসে দীপ্তকে রাগ দেখাবে বলে যেই না কথা বলতেই যাবে অমনি ও হা হয়ে যায়, পুরো রুম গোলাপি সাজানো। দীপ্ত এক গুচ্ছ গোলাপ নিয়ে বলল, ভালোবাসি আরু, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোমার হাতটি ধরতে দেবে আমায়? আরু মনে মনে হাসছে আর বলছে, হাউ রোম্যান্টিক, আমার বোরটা তো পুরো সিনেমার হিরো। হে সরস্বতী, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, সরি সরি। হ্যাঁ, রাগ করো না, এত রোমান্টিক হিরোর মতো বর দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কু সোনা মোনা চাঁদের কোনা মা। আমি স্বপ্ন দেখছি না তো, ঈশ্বর আমার ফ্রেন্ডরা শুনলে জ্বলবে। আমি যেমনটা চেয়েছিলাম এত ঠিক সেই রকম। 2-3টে সেলফি নিয়ে নিই, না হলে যদি ওরা বিশ্বাস না করে। আরুকে ভাবতে দেখে আর মুচকি মুচকি হাসতে দেখে দীপ্তর মুখটা কালো হয়ে গেল। আরু টেবিল থেকে ফোনটা নিয়ে কতগুলো ছবি তুলে নিল। দীপ্ত আরুর কান দেখে পুরো অবাক। এটা কি জিনিস যাকে দীপ্ত বিয়ে করে এনেছে? কোনো ইমোশনাল ন্যায় এর মধ্যে হঠাৎ রো বলে উঠল, আর একবার প্রপোজ করুন। অ্যাঁ? হ্যাঁ করুন। ভালোবাসি আরু। এবার আমি বলি, হ্যাঁ ভালোবাসি আমিও। দীপ্ত মনে মনে কান্না করে বলল, ভগবান, এই কি জিনিস যা আমার কপালে ফেললে এটাকেই পছন্দ করতে হয়েছিল। এ মেয়ে না অন্য কিছু মঙ্গল গ্রহের প্রাণী। আমি ওকে প্রপোজ করছি, কোথায় লজ্জা পাবে তা না। ও সেলফি তুলছে আবার ঘুরিয়ে প্রপোজ করতে বলছে, মনে হচ্ছে সিনেমার শুটিং করছে। দীপ্ত আরুকে রেগে কোলে তুলে নেয়। খুব রাগ হচ্ছে আরুর উপর। না আছে কোনো ইমোশনাল, না আছে রোমান্টিকতা। আরু দীপ্তকে চেঁচিয়ে বলল, এই নামান নামান বলছি। কেন? নামান তারপর বলছি। দীপ্ত আরুকে নামিয়ে দেয়। আরু বলল, আপনি যদি আমাকে ওইভাবে বিয়ে না করতেন তাহলে রাস্তায় প্রপোজ করতেন তো? হুম, আমরা এখন প্রেম করব। হ্যাঁ তাই তো করছি। এভাবে না, বিএফ জিএফ রা যেমন করে তেমন। মানে? বুঝিয়ে বলছি। আপনি আগে আমাকে প্রপোজ করবেন, তারপর আমি রাজি হব না, দুটো চড় মারবো, আপনি তাও আমার পিছনে ঘুরে বেড়াবেন। একটা সময় আমার কষ্ট হবে আপনার জন্য, তারপর আমি রাজি হয়ে যাব। তারপর প্রেম করব, আপনার সাথে পার্কে দেখা করতে যাব, একটু কিস করব। তারপর বাড়ি থেকে আমাদের বিয়ে মেনে নেবে না দিয়ে আমরা পালিয়ে বিয়ে করব, বুঝেছেন? দীপ্ত চোখগুলো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। মেয়েটার মাথা ঠিক আছে তো? কি সব বলছে, পালিয়ে বিয়ে করার কি দরকার? তার কাটা আছে নাকি? দীপ্ত ভাবাচাকা খেয়ে বলল, আমাদের তো মেনে নিয়েছে, তাহলে পালিয়ে বিয়ে করব কেন? আর বিয়ে তো 2বার করে ফেলেছি। ফ্যাট, আমার তো ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, কিন্তু আপনি আমাকে অন্যরকম বিয়ে করলেন। আচ্ছা, তোমার কি মাথার প্রবলেম আছে? থাকলে বলো, আমি চিকিৎসা করব। কি যাতা বলছেন? কিছু না, সরি। আপনি আমাকে ওইভাবে প্রপোজ না করলে আমার বেবির পাপা হতে দেব না। আমি কখন বললাম পাপা হব? আপনি বেশি কথা বলেন। একটু কিস করি? কি হব, আগে প্রপোজ করুন। আরু কথাগুলো বলে বিছানায় শুতে চলে গেল। এদিকে দীপ্ত পাগলের মতো হা হয়ে আছে। আরুর কাণ্ড দেখে মনে মনে বলছে, যে জিনিস সহজেই আমরা পেয়েছি, এই মেয়েটা কঠিন করে পেতে চাইছে। হে ভগবান, এটা কোনো জিনিস তুমি আমার গলায় বাঁধলে। এত দেখি আমার লাইফের 12টা না বাজিয়ে ছাড়বে না বলে নাকি আগে অপমান করবে রাস্তায়। মান সম্মান আর থাকবে না। নিজে তো পাগল, আমাকেও পাগল করে ছাড়বে। খুব রাগ হচ্ছে, কি জিনিস ঘরে তুলে এনেছিলাম আমি। আমাকে সেই একই কষ্ট করতে হবে জানলে ওই হারামির কথা আমি শুনতাম না। দীপ্ত একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল। সকালবেলা আরু সেজে বেরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছে। দীপ্ত দূরে দাঁড়িয়ে আছে। আরুকে সবার সামনে প্রপোজ করতে তার ভয় লাগছে, কারণ সে একমাত্র প্রেমিক যে সব আগে থেকেই জেনে বসে আছে। দীপ্ত 10টা গোলাপ দোকানে কিনতে গেল। দাদা 10টা গোলাপ দিন। তারপর একটু থেমে আবার ভাবল, আরু তো ওকে রিজেক্ট করবে।
10টা গোলাপ তো ফালতু নষ্ট করবে আরো। তার থেকে ভালো একটা গোলাপ নিই। দাদা একটা গোলাপ দিন। কেন 10টা কি হলো? আমি নেব না দাদা, একটাই দিন। দোকানদার দীপ্তর ওপর রেগে গেল। দীপ্ত একটা গোলাপ নিয়ে আরুর পিছনে ছুটল। আরুর সামনে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আই লাভ ইউ আল্লু। দাঁড়ান দাঁড়ান একটু। আরও আশেপাশে তাকিয়ে একটা ছেলেকে ডেকে বলল, শোনো, এই নাও আমার ফোন, ভিডিও করবে, যখনই উনি আমাকে প্রপোজ করবেন তখনই তুমি ভিডিওটা চালু করে দেবে। ছেলেটা ভাবাচেকা খেয়ে আরুর দিকে তাকিয়ে আছে। আরু দীপ্তকে উদ্দেশ্য করে বলল, নিন আবার শুরু করুন। আই লাভ ইউ আলু। আরু ঠাস করে চড়িয়ে দিয়ে বলল, প্রথমত আমার নাম আরু আলু নয়। দ্বিতীয়ত আমার এইসব প্রেম ট্রেম ভালো লাগে না। এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। দীপ্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরু গোলাপটা নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে ফোনটা ছেলেটার হাত থেকে নিয়ে চলে গেল। রাস্তার লোকেরা হাঁ করে দেখছে। যারা জানে তারা দুজনকে পাগল ভেবে হেসে চলেছে। দীপ্ত তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ড্রাইভ করে আরুর পিছু নেই। আর মনে মনে বলছে, জানতাম গোলাপটা ছিঁড়ে দেবে, তাই তো 10টা নিলাম না, শুধু শুধু আমার টাকাগুলো যেত। কত বুদ্ধি আমার। আরুকে জোর করে দীপ্ত গাড়িতে তুলে নেয়। আরু বলল, এটা কি হলো? এটা তো কথা ছিল না। ওগুলো তোমার কথা ছিল, এইগুলো আমার। বলেই আরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরুর ঠোঁটে জোরে কামড়ে দিল। ব্যথায় চোখে জল ছেড়ে দিল আরু। দীপ্ত কিছুক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে বলল, ওর জোরে চড়টা মারতে হবে। লেগেছে? দীপ্ত গালটা এগিয়ে দিয়ে বলল, হুম, অনেকেই দেখো। আরু কান ধরে বলল, সরি। দীপ্ত আরুর এইরকম ফেস দেখে মাতাল হয়ে পড়ল। আরুর কোমর জড়িয়ে ধরে বলল, একটা কেন 1000টা চড় মারতে পারো? আরুর সাথে সাথে দীপ্ত থেকে নিজেকে ছাড়িয়ে বলল, সত্যি? তাহলে মারি, আপনি গুনতে থাকুন। আরু এতটা এক্সাইটেড হয়ে বলছে সেটা দেখে দীপ্ত শুকনো ঢক গিলে মনে মনে বলল, এ মেয়ে তো সত্যি সত্যিই মারবে, একে বলাই ভুল। দীপ্ত গলাটা ঝাঁকিয়ে বলল, আরু ওটো কথার কথা এমনি বলেছি, সত্যি মারতে বলিনি। চলো বাড়ি যাই। আরু ফেসটা কালো করে বলল, ওকে। মিষ্টি সুন্দর করে সেজেছে। আজ ওদের ভাত কাপড়। হৃদ মিষ্টির সামনে ভৃত কাপড়ের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টির হাতে দিয়ে বলল, আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মিষ্টি মুচকি হেসে থাকাটা হাতে নিল। এর মাঝে আরু আর দীপ্ত এসে উপস্থিত হলো। আরু মুখটা গম্ভীর করে বলল, নেমন্তন্ন তো করলি না? হৃদ বলল, তোকে কে নেমন্তন্ন করবে? যা খাস সব শেষ করে ফেলবি, বাকি আর খেতেই পাবে না। আরু রেগে বলল, শয়তান, তুই খাস না বুঝি? তুই তো রাক্ষস রমতো গিলিস। হৃদের মা বলল। শুরু হয়ে গেল দুজনের। দীপ্ত, তুমি বসো দাঁড়িয়ে কেন? দীপ্ত বসে আজ সারাদিন হৃদের বাড়িতে থাকবে। ওদের অনুষ্ঠান হবে না, বাড়িতে কয়েকজন আছে, তা নিয়ে ওরা বৌভাতটা সেরে ফেলবে। রাত 12টা। দীপ্ত আর আরু বাড়ি ঢুকলো। প্রতিমা দেবী এখন টেবিলে বসে আছে। আরু গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, মা, এখনো ঘুমানি তুমি? তোরা বাড়িতে নেয় আর আমি ঘুমিয়ে পড়ব। আচ্ছা, এখন এসে গেছি, এখন যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা। প্রতিমা দেবী চলে যায়। দীপ্ত হঠাৎ আরুকে কোলে তুলে নেয়। কি করছেন? ছাড়ুন। হৃদের আগে বিয়ে করেও ফুলশয্যা হলো না, আর হৃদের হয়ে গেল আমিও ফুলশয্যা করব। কি হহ না, একদম না। আপনার মাথায় আমি কলসি ভাঙবো। খব্বিশ রাক্ষস একটা, ছাড়ুন, আমি কিন্তু কাঁদবো। দীপ্ত আরুকে নিয়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দেয়। আরুকে কোল থেকে নামিয়ে বলল, যাও ঘুমিয়ে পড়ো, তার আগে আমার কিছু চাই। কি চাই? দীপ্ত বাঁকা হেসে বলল, বলবো না, করে দেখাবো।
দীপ্ত আরুর দিকে এগিয়ে গিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে, তারপর আরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বল, কেন রেখেছিস? তোকে দেখে দিন দিন অবাক না হয়ে পারছি না। কি করে পারছিস নিজের বোনের ক্ষতি করার কথা? আরু তোর বোন আদি, ওর সাথে তোর কি শত্রুতা আমি সেটাই বুঝতে পারছি না। উফ, দীপ চুপ কর তুই। আর আরু আমার আপন বোন নয়। তুই জানিস কেন করেছি এইসব, শুনবি? চল তাহলে আমার সাথে। আদি দীপ্তকে একটা জায়গায় নিয়ে গেল, একটা বড় বাড়ি, চারিদিকে জঙ্গল। কেমন থমথমে পরিবেশ, ভূতের টাইপের। বড় জঙ্গলের মাঝে বাড়িটা, চারিদিকে বড় বড় গাছ, শুকনো পাতায় ভর্তি হয়ে আছে মাটি। এক পা ফেললেই আওয়াজ হচ্ছে। আদি দীপ্তকে ভেতরে নিয়ে গেল। বাড়িতে সব জিনিসপত্র সাদা কাপড়ে ঢাকা, মাকড়সার জালে ভর্তি। আদি আর দীপ্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। একটা বড় রুমের ভেতর ঢুকলো। আদি একটা বাচ্চা মেয়ের ছবির সামনে গিয়ে দাঁড়াতে তার চোখ ভরে এলো। দীপ্ত অবাক হয়ে জিজ্ঞেস করলো, আদিকে মেয়েটা? আমার বোন আরু। কি বলছিস তুই? এটা কি আরু ছোট্টবেলার ছবি? এই আরু তোর আরু নয়, আমার বোন আরু, যাকে ছোটবেলায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আর তোর আরুর জন্য ওকে হারাতে হয়েছে। কি সব বলছিস আদি? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ার করে বল দোস্ত। দীপ্তকে সব বলবো বলার জন্যই এখানে এনেছি। শোন তাহলে, আমি আরতি মা বাবা অনেক হ্যাপি ছিলাম, জানিস? আরতি ছিল আমার কলিজার টুকরো। ফ্ল্যাশব্যাক। আরতি বুনু, আমার এত জেদ করিস কেন? আমরা যাবো তো ঘুরতে। ছোট্ট আরু আদির দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, দা ভাই, তুমি সত্যিই বলছো? আমাকে নিয়ে যাবে তো? আমি কিন্তু পাহাড়ে যাব, ঘুরবো। এ এ কি মজা, দা ভাই ইজ বেস্ট। খুশিতে নাচতে লাগে আরু। আদি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, বনুকে নিয়ে ঘুরতে চলো প্লিজ বাবা, ও না হলে খুব কাঁদবে, আর ও কাঁদলে আমি সহ্য করতে পারবো না। বেশ তো, কোথায় যাবি তাহলে? বাবা, কাঞ্চনজঙ্ঘা যাব। ও বাবা, অসুন যাবে? বেশ তাহলে তাই হলো, আমরা অসুন যাচ্ছি। সবাই অনেক খুশি, অসুন যাচ্ছে। ছোট্ট আরো তো নেচে নেচে বেড়াচ্ছে, পাহাড়ে যাবে। সে তো পাহাড় কি এখনো বোঝাই না, বইয়ে ছবি দেখেছিল। সেটাই তার দাভাইকে দেখিয়ে বলেছিল, দাভাই আমি এখানে যাব। বেশ, দাভাই বাবাকে বলে ঠিক করে নিল অসুন যাবে। আরুর বয়স তখন 4 বছর। অসম এসে আরু আদি তাদের মা বাবা পাহাড়ের রাস্তায় গাড়ি করে যাচ্ছিল। হঠাৎ দেখে সামনে একটা বাচ্চা মেয়ে জোরে কাঁদছে, আশেপাশে কেউ নেই। আরুর মা আদি আরুর বাবা এগিয়ে গিয়ে মেয়েটার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? বাচ্চা মেয়েটা ভালো কথাও বলতে পারছিল না। তখন তার বয়সটা 3 বছর। মুখে আঙ্গুল ভরে কেঁদে চলেছে। মাথায় অনেক চোট পেয়েছে। হাত পা ছিঁড়ে গেছে, রক্তও ঝরছে। এদিকে আরো যে গাড়ি থেকে নেমে পাহাড়ের একদম কাছে চলে গেছে, সেটা কেউ বুঝতে পারেনি। হঠাৎ আদি চোখ যায় রাস্তায়, আরো একদম কাছে চলে গেছে, কিন্তু আদি যাওয়ার আগেই আরো পাহাড় থেকে পড়ে যায়। আদি চেঁচিয়ে ওঠে, বনুনু। আদি স্তব্ধ হয়ে যায়। আদির মা বাবা বাচ্চা মেয়েটাকে কোলে তুলে এগিয়ে এসে আদিকে বলল, কি হলো আদি, আরো কই? আদি অঙ্গুল দেখিয়ে বলল, বনু নিচে পড়ে গেছে। আরুর মা চেঁচিয়ে কেঁদে ওঠে। তারপর বাচ্চা মেয়েটাকে নিয়ে কলকাতা ফিরে আসে। আরুর মা অসুস্থ হয়ে মেয়েকে হারানোর বেদনায়। তিনি বিছানায় শুয়েছিলেন। ছোট বাচ্চা মেয়েটা এসে মঙ্গলা দেবীর হাত ধরে বললেন, মা, মা খাবো। বাচ্চার কথা শুনে বুকে টেনে নেয় মঙ্গলা দেবী এবং নিজের মেয়ের নামেই নাম দেন আরতি। এটা আদি মেনে নিতে পারল না। ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। এই মেয়েটার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, শুধুমাত্র এর জন্য আমি কোনোদিন একে মেনে নেব না। হ্যাঁ, আদি আরুকে কোনোদিন সহ্য করতে পারত না। বর্তমান। আদির চোখে পানি ছলছল করছে। দীপ্তর চোখেও পানি। দীপ্ত বলল,
কিন্তু দেখ আরও তখন বাচ্চা একটা মেয়ে, ওকে তুই এভাবে দোষ দিতে পারিস না। ভগবান হয়তো এটা আরুর কপালে লিখেছিলেন। আমি পারি না ওই মেয়েকে সহ্য করতে। তুই আমার বেস্ট ফ্রেন্ড দীপ, তুই আরুকে ভিক্ষা চেয়েছিলি আমার কাছে। তাই এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলাম, আরুকে বাবা মায়ের চোখে খারাপ আর তোকে তোর আরু পাইয়া দেওয়া। আরু যদি কখনো জানতে পারে এইসব, জানলে জানবে, তখন তো আমাকে ভুল বুঝবে। আদি কথাটা এড়িয়ে গিয়ে বলল, সন্ধ্যা হয়েছে চল। হঠাৎ যেতে নিলে পেছনে ঘুরে দেখে হৃদ দাঁড়িয়ে। আদি হৃদকে দেখে বলল, হৃদ তুই? তোমাদের সব কথা শুনেছি। দীপ্ত আর আদি তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আর আরু তোমার নিজের বোন না। কিন্তু দীপ্ত দা, তুমি আরুকে এভাবে বিয়ে করেছো শুধু আদি দায়ের কথায়। দীপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, বলছি আদি আর আমি মুম্বইয়ে পড়াশোনা করতাম, তখন থেকেই ওর সাথে পরিচয়। আর আদির ফোনে আরো অনেক পিক পাঠাতো তার, কিন্তু আদি পিক দেখে বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ফেলে চলে যেত। আমি আরুর পিক দেখে দেখে আস্তে আস্তে কেমন ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম। আদির কাছে আরুকে চেয়ে বসলাম, কিন্তু আদি এমন একটা শর্ত দিল, আরুকে আমি পাবো তবে তাকে সবার সামনে সিঁদুর পরাতে হবে। আচমকা গিয়ে কলকাতা ফিরি। আদি জানায় যে আরু স্কুলে সরস্বতী পুজো আছে আর সেই দিনই আমাকে সিঁদুর পরাতে হবে। আমি তাই করি। আদি ভেবেছিল হয়তো তার মা বাবা আরুকে ঘৃণা করবে, তাই সে এমনটা করতে বলেছিল আমাকে, কিন্তু আরুকে ওর মা বাবা ঘৃণা না অনেক ভালোবাসা দিল। আমি আদির কথায় রাজি হতাম না, কিন্তু আদি ওর ভাই এভাবে বিয়ে না করলে হয়তো আরুকে হারাতে হবে তাই। বাহহ, অনেক সুন্দর খেলা সাজিয়েছিল তো দুজন। ওরে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কাউরে না আমি চাইতে দেব। ওরে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কাউরে না আমি চাইতে দেব। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্ত ঝিনুক, এই বুকে লুকানো তুমি, জগতের লোক জানুক। আরু বারান্দায় দাঁড়িয়ে গান করছে, খোলা আকাশের দিকে তাকিয়ে। তার কোনো কষ্ট অনুভূতি কিছুই নেই, শুধু হাহা, সব কথায় হাসতে পারে। পেছনে থেকে দীপ্ত এসে জড়িয়ে ধরে। আরুর গলায় মুখ ডুবিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার শ্যাম তোমারই আছে। চুপচাপ যে তোমাকে জড়িয়ে ধরলাম, কিছু বলছো না। কি বলবো? বকো আমাকে। না বকবো কেন? তুমি সত্যি পাগল। পাগলকে ভালোবেসেছেন কেন? জানি না। আরও তোমাকে একটা কথা বলার আছে, কিন্তু তুমি কথা দাও তুমি আমাকে ভুল বুঝবে না। আরও নিজেকে দীপ্তর থেকে ছাড়িয়ে হাহা করে হেসে দিয়ে বলল, আমি জানি আপনি কি বলবেন। আপনি এত বুদ্ধ কেন জানো? এটাই বলবেন যে দাভাই আপনাকে বলেছিল আমাকে এইভাবে বিয়ে করতে। দাভাই চেয়েছিল আমাকে মা বাবার কাছে খারাপ করতে। তুমি সবটা জেনেও এত শান্ত কি করে? মন খুলে হাসতে জানি, আর এটা নিয়ে আমি অশান্ত থাকবোই বা কেন? শুনুন, আমি চকলেট খাবো। আমাকে ঘুরতে নিয়ে চলুন। দেখুন, আমি মায়ের কাছে শাড়ি পরিয়ে নিয়েছি সুন্দর করে। আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। ওকে, কিন্তু এইসব জানলে কি করে? বলছি, আপনারা যখন রাস্তায় কথা বলছিলাম তখন আমি হৃদকে কল করি। হঠাৎ হৃদ বলল যে আপনি আর দাভাই কোথায় যাচ্ছেন। আমি হৃদকে বললাম যে হৃদ, দীপ্তকে অনেকক্ষণ থেকে কল করছি, ও তুলছে না, তুই একবার ফোনটা দে তো ওকে। হৃদ আপনাকে ফোনটা নিয়ে দূর থেকে ডাকতেই থাকে, কিন্তু আপনি শুনতে পান না। আমি ওকে বলি আপনার পেছনে গিয়ে তাড়াতাড়ি ফোনটা দিতে, ও ফোনটা নিয়ে ছুটে। তারপর হঠাৎ আপনাদের তিনজনের মধ্যে যে কথা হচ্ছিল আমার কানে এলো। হৃদ ফোনটা না কেটেই হাতে ধরেছিল, হয়তো ভুলে গিয়েছিল। হঠাৎ দীপ্ত আরুকে জড়িয়ে ধরে নেয়, কাঁদতে লাগে। আরু ও দীপ্তকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরুর চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল। দীপ্ত আরুর বুকে মাথা দিয়ে বলল, আরু, অনেক ভালোবাসি তোমায়। এর আগেও একবার কষ্ট পেয়েছি একজনের জন্য। তোমাকে আমি হারাতে চাই না আরু। আই লাভ ইউ আরু, আই নিড ইউ। তোমাকে আমার দরকার, তোমার কাছে থাকতে চাই, না হলে আমি ভালো থাকতে পারি না। তোমার মুখটা না দেখলে পাগল পাগল লাগে।
যেমন মাতাল মদ না খেয়ে থাকতে পারে না, তেমন আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। মাটি যেমন বৃষ্টির অপেক্ষা থাকে, আমিও তোমার অপেক্ষা ছিলাম। আই লাভ ইউ আরু। আরু দীপ্তর মাথায় হাত বুলিয়ে বলল, ওই রাক্ষসরা তাড়াতাড়ি কান্না থামাবেন নাকি আমি একাই ঘুরতে চলে যাব? দীপ্ত আরুর বুক থেকে মাথা তুলে চোখে জল মুছে বলল, প্রত্নী, একটু ও ফিলিংস বোঝে না, সব সময়ই মজা। জানো আরু, আমি খুব লাকি, ঠাকুর তোমাকে আমার জন্য দিয়েছে। ওরে রোমান্টিক বর পরে রোমন্থন করবেন, আমার খুব খিদে পেয়েছে। চলেন না আগে ঘুরে আসি। আচ্ছা চলো যাই। পাগলি আমার। হুম আপনার। দীপ্ত আর আরো বেরিয়ে যায়। রেস্টুরেন্টে যায়, আরো অনেক কিছু খাচ্ছে। দীপ্ত মুগ্ধ নয়নে আরোর দিকে তাকিয়ে আছে। দীপ্তর ইচ্ছে করছে যেন এখানে সময়টা থেমে যাক। আরুর বাচ্চাদের মতো ব্যবহার যে কোনো ছেলের হৃদয় কাঁপানোর জন্য যথেষ্ট। অধিকাংশ ছেলে পাগল হয় মেয়েদের বাচ্চাদের মতো ব্যবহার দেখে। আরুর এই ব্যবহারে দীপ্ত পাগল। আজ আরুর পরীক্ষা। সকাল থেকে দীপ্ত আরুকে রেডি করতে ব্যস্ত। আরু রেডি হয়ে টেবিলে বসে আছে। দীপ্ত আরুর পাশে বসে আরুকে পড়াগুলো ভালো করে দেখে নিতে বলছে। রুমে হঠাৎ আরুর শাশুড়ি মা আসে হাতে খাবার নিয়ে। দীপ্ত তার মাকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, মা খাবারটা তাড়াতাড়ি ওকে খেতে বল। কি হলো তোর আবার? ঝগড়া করলি? তোরা কি সারা জীবন এইরকম বাচ্চামো করবি? উফ, তোদের নিয়ে আমার হয়েছে যত জ্বালা। পারি না আমি আর। আরু এত মা খাইয়ে দিই। আরু লক্ষ্মী মেয়ের মতো শাশুড়ি মায়ের হাতে খাইয়ে নিল। প্রতিমা দেবী আরুকে কখনো বুঝতে দেয় না যে উনি আরুর শাশুড়ি মা, আরুর মনে হয় এটাই ওর মা। আরুও যেমন প্রতিমা দেবীকে ভালোবাসে, তেমন প্রতিমা দেবীও আরুকে ভালোবাসে। এদের সম্পর্ক দেখে দীপ্তর খুব ভালো লাগে, কিন্তু ওপর ওপর আরুকে দেখায় যে সে ওকে হিংসা করছে। দীপ্ত মুখ ভেঙচি দিয়ে বলল, বাবা আমি বাদ বলো, আমাকে তো দেখছি তুমি ভালোবাসো না। আমার কেন মূল্য নেই? কেউ পাত্তাই দেয় না আমাকে। দেখ দেখ তোর বর কেমন হিংসুটে হয়েছে। আরু হেসে বলল, মা তুমি কিন্তু ওর থেকে বেশি আমাকে ভালোবাসবে। হ্যাঁ ঠিক আছে। দীপ্ত স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। আরুর জন্য আরু ভেতরে পরীক্ষা দিচ্ছে। দীপ্তর খুব টেনশন হচ্ছে, এবার ও আরু যদি ফেল করে যায়। মেয়েটা খুবই চঞ্চল, একটুও সিরিয়াস নয়। দীপ্ত এই কয় মাস সব কাজ ছেড়ে শুধু আরুকে টাইম দিত, আরুকে পড়াত। দীপ্ত মাথায় হাত দিয়ে গাড়িতে বসে আছে। হঠাৎ গাড়িতে কারো ওঠার শব্দ পেয়ে মাথা থেকে হাতটা শুকিয়ে অস্থির হয়ে বলল, পরীক্ষা কেমন হয়েছে? সব লিখেছে তো? হুম সব লিখেছি। আপনি অনেক চিন্তা করছিলেন বলেন। না করিনি। আরু দীপ্তকে শক্ত করে জড়িয়ে ধরে নিয়ে দীপ্তর বুকে মাথা দিয়ে আদুরে কণ্ঠে বলল, আপনাকে অনেক জ্বালায় তাই না? কই না তো। আচ্ছা তুমি বলবে কবে ভালোবাসো আমায়? সময় হলে বলবো। সময় আছে তো? হুম অনেক সময় আছে। আরু বলুন। আমার ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে। শরীর খারাপ করছে? না। আচ্ছা। ধরো তুমি আমাকে ভালোবাসি বলার টাইমে পেলে না তাহলে? আরো আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, চুপ, অনেক টাইম আছে। রিদ তুমি আমাকে বিয়ে করলে ঠিকই, কিন্তু আমাকে এখনো বললে না ভালোবাসি। এমনকি আমার কাছেও আসো না রিদ। এভাবে কষ্ট দেওয়ার জন্যই কি বিয়ে করেছিলে? মিষ্টি সরি। আমাকে একটু টাইম দাও। আমার সময় চাই। যাও খাবার নিয়ে এসো। মিষ্টি মুড অফ করে চলে যায়। রিদ মিষ্টিকে আজ পর্যন্ত স্পর্শ করেনি, তবে সে মনে মনে মিষ্টিকে ভালোবাসে। কিন্তু রিদ চাই ও নিজেকে প্রতিষ্ঠিত করে মিষ্টিকে বলবে ভালোবাসি। রিদ বুকে হাত দিয়ে বলল, মিষ্টি আমি তোকে ভালোবাসি, কিন্তু তোর সামনে বলবো কবে ভালোবাসি তোকে আমি অনেক। দীপ্ত আরুর কোমর জড়িয়ে ধরে আছে।
কিছুতেই আরুকে ছাড়ছে না। আজ আরুর পরীক্ষার ফলাফল বেরিয়েছে, আরু পাশ করে গেছে। দীপ্ত তো সেই খুশি, আরুকে ছাড়ছেই না, আরুকে বিরক্ত করে চলেছে। উফ, ছাড়ুন না, আগে বলো ভালোবাসি, পরে না, আজ এখনই বলো আপনি ছাড়বেন কি না। না ছাড়বো না, কি করবে তুমি? প্লিজ ছাড়ুন। এই ভর দুপুরে কোথায় যাবে তুমি? কোথাও না। তাহলে প্রবলেম কি? কিছুই না। তাহলে এখন আমি তোমাকে জড়িয়ে ঘুমাবো। আরু কিছু বলল না, চুপ করে আছে। দীপ্ত আরুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। বলবো কবে কাছে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে, ওগো তোমার ওই মিষ্টি হাসি। কবে বলবো আমি, কবে শুনবে তুমি, কেউ আছে গো তোমার আশাই। যার ছবি মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানি শুধুই তাকে ভালোবাসে আমার হৃদয়। হৃদ গিটার হাতে গান করছে আর মিষ্টি হৃদয়ের বুকে মাথা দিয়ে বসে আছে। ছাদে নানারকম আলোতে ঝলমল করছে, চারিদিকে গোলাপ, থালার মতো গোটা চাঁদটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। মিষ্টি হৃদয়ের বুক থেকে মাথা তুলে বলল, আমার ঘুম পাচ্ছে, নিচে গেলাম। হৃদ গিটার রেখে মিষ্টি হাত পেছনে থেকে ধরে টেনে কোলে তুলে নিই। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই হৃদ মিষ্টির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মিষ্টি চোখ বন্ধ করে হৃদয়ের কলার আঁকড়ে ধরে আছে। হৃদ মিষ্টির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। কিছুক্ষণ পর হৃদ মিষ্টির ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে মিষ্টির কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি মিষ্টি। সারা জীবন তোর সাথে থাকতে চাই, আমার অনেকগুলো বেবি চাই। মিষ্টি লজ্জা পেয়ে যা। হৃদ মিষ্টিকে কোলে নিয়ে রুমে চলে আসে। হৃদ মিষ্টির ভালোবাসার সাগরে ডুব দেয়। দীপ্ত আরুকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে আছে, আর ঠোঁটের কোণে বাঁকা হাসি। আরু কাদো কাদো ফেস নিয়ে বলল, এইভাবে কেউ বাচ্চা মেয়েকে ধরে রাখে? দীপ্ত মুখ ভেঙচি দিয়ে বলল, তুমি আর বাচ্চা? কয়দিন পর আমার বাচ্চার মা হবে। প্লিজ ছাড়ুন, আর এইসব ফালতু কথা বলবেন না। আগে তুমি বলো, তারপর ভালোবাসি বলো। বলবো না। আমার মনে হচ্ছে তোমার আদর চাই, তাই বলতে চাইছো না। এই না না, বলছি বলছি, প্লিজ ছাড়ো। ও ভাবে না তো কিভাবে? দীপ্ত প্লিজ ছাড়ো, যান। যান না ছাই। তাহলে ছাড়বো না। প্লিজ দীপ্ত ছাড়ো। দীপ্ত আরুকে কিছু বলতে না দিয়ে আরুর ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আরু হাত পা ছড়াছড়ি করছে, কিন্তু দীপ্ত শক্তির কাছে পারছে না। দীপ্ত জোরে আরুর ঠোঁটে কামড়ে দিয়ে ঠোঁটটা ছেড়ে দেয়। তারপর আরুর গলার কাছে একটা কালো তিল আছে, সেখানে জোরে কামড়ে দেয়। আরু তো কেঁদেই দিয়েছে। আরো ভালোবাসা দিতে চাই। আরু কিছু না বলে দীপ্তকে জড়িয়ে ধরে। দুজন ডুবে যায় ভালোবাসার গভীর সমুদ্রে। সকালবেলা আরু ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসে। চোখটা খুলে দীপ্ত দিকে তাকাই। আরু খুব লজ্জা পেয়ে গেল দীপ্ত এবং নিজের অবস্থা দেখে। দীপ্ত পিঠে আরুর সিঁথির সিঁদুর লেগে। আরুর সিঁদুর লেপ্টে আছে কপালে। আরু বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আরু ফ্রেশ হয়ে বেরিয়ে দীপ্তর কাছে বসে বলল, এই যে উঠুন, সকাল হয়ে গেছে। দীপ্ত চোখটা খুলে একটা ঝটকা দিয়ে আরুকে বুকে ফেলে দেয়। আরুর চুল নিয়ে খেলা করতে থাকে। প্লিজ ছাড়ুন। এটা কি হলো? রাতে কি বললে? তুমি বলতে বলেছিলাম তো। সরি, তুমি এবার ওঠো। দীপ্ত আরুর গলায় মুখ ডুবিয়ে দিল। যান না, ফ্রেশ হয়ে আসুন। অনেক দিন হলো হসপিটালে যাননি, আজ যেতেই হবে, যান। আরু জোর করে দীপ্তকে বাথরুমে পাঠায়। হেয়ার ড্রয়ারটা নিয়ে চুলটা শুকিয়ে নিল। আরু তারপর চুলটা সুন্দর করে বেঁধে নিল। সরু করে সিঁথিতে সিঁদুর, লাল লিপস্টিক। আরু নিচে চলে যায়।
রান্নাঘরে প্রতিমা দেবী রান্না করছিলেন। আরুগীর পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কি রান্না করছো মা? লুচি আলুর দম। ওয়াও, দাও আমি লুচি বেলে দিই। না না, তোকে কিছু করতে হবে না, যা গিয়ে টেবিলে বস। কেন? আমি করব। তোকে টেবিলে বসতে বলেছি, আমি থাকতে তুই কেন করবি? বাচ্চা মেয়ে, এত কাজ করতে হবে না, যা বস। আরও বাধ্য হয়ে টেবিলে বসে পড়ে। দীপ্ত কিছুক্ষণ পর নিচে আসে। আরও বলে, আমি বাবার সাথে দেখা করতে যাব আজ। ওকে চলো, আমি রেখে আসছি। না, আমি একাই যেতে পারবো, আপনার এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আপনি হসপিটাল চলে যান, আমি একা যেতে পারবো। জেদ করো কেন? আমি বলছি তো, আমি দিয়ে আসবো তোমাকে। আমি একাই যাব, আপনি হসপিটাল যান। আরু, তুমি এত জেদি কেন? জেনেই তো বিয়ে করছেন। উফো, অল টাইম বিয়ের কথা। দীপ্ত মা এসে দুজনকে থামিয়ে বলল, তোরা দুজন থামবি। দীপ, তুই হসপিটাল যাও, যখন বলছে একাই যাবে যাক না। দীপ্ত কিছু না বলে খেতে বসে যায়। তাড়াতাড়ি করে খেয়ে আরুর সাথে কোনো কথা না বলে বেরিয়ে যায়। আরু বিড়বিড় করে বলল, যাও বাবা, একবার কথাও বললো না, এত রাঘু, তাতে কি যাই, আমি রেডি হয়ে নিই। আরু রেডি হয়ে প্রতিমা দেবীর কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাস্তা জারু হাঁটছে। হঠাৎ দেখি আদি অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আরু দাভাই বলে ডাকতে গেলে দেখে পেছনে থেকে একটা গাড়ি আসছে। আরু ছুটে গিয়ে আদিকে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়, কিন্তু গাড়িটা আরুকে ধাক্কা মেরে দেয়। আরু ছিটকে পড়ে। আদি কি করবে কিছু বুঝতে পারছে না। দীপ্ত নিজের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ আদির নম্বর থেকে কল আসে। দীপ্ত ফোনটা রিসিভ করে না। আদি পুনরায় কল করে। দীপ্ত এবার বিরক্ত নিয়ে কল রিসিভ করে বলল, প্রবলেম কি তোর, বারবার কল করছিস কেন? দীপ, আরুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই তাড়াতাড়ি নিচে আয়, আমি আরুকে নিয়ে দাঁড়িয়ে আছি। দীপ্ত ফোনটা রেখে ছুটে হসপিটাল থেকে বেরিয়ে দেখে আদি আরুকে কলে নিয়ে ভেতরে ঢুকছে। দীপ্ত তাড়াতাড়ি করে আরুকে ভেতরে ঢুকে নার্স এবং বাকি স্টাফদের ডাকতে থাকে। দীপ্ত আরও ট্রিটমেন্ট করছে ভেতরে। আরও ডাক্তার আছে। বাইরে আরও পরিবার, দীপ্তর পরিবার চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। আরুর তেমন কিছু হয়নি, মাথায় একটু আঘাত পেয়েছে, কিন্তু দীপ্ত মনে হচ্ছে প্রাণটা চলে যাচ্ছে। বিকাল বেলা আরুর জ্ঞান ফিরে। দেখে সবাই দাঁড়িয়ে আছে। আদিকে না দেখতে পেয়ে বলল, দাভাই কোথায়? মঙ্গলা দেবী বললেন, বাইরে আছে। আদি আরু তোকে ডাকছে। আদি মাথা নিচু করে ভেতরে আসে। হুট করে আরুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আরু, আজ আমার জন্য তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত, তুই আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিলি। দাভাই, ওসব বাদ দাও, আগে বলো তুমি রাস্তায় ওভাবে হাঁটছিলে কেন? মেঘাকে আমি ভালোবাসি, আজ হঠাৎ দেখি ও একটা ছেলের সাথে নোংরামো করছে। অনেক কথা কাটাকাটি হয়েছে দুজনের, তাই। মেঘার কথা শুনে তোর অনেক ক্ষতি করেছে, বিশ্বাস কর। তোর জন্য আমার কানে অল টাইম বিষ ঢালতো। দাভাই, যা হয়েছে ভুলে যাও, তুমি এমন না করলে আমি দীপ্তকে পেতাম না। আদি আরুর কপালে চুমু খাই। 5 বছর পর মিষ্টির আর হৃদয়ের ছোট ফুটফুটে একটা ছেলে হয়েছে, অনেক দুষ্টু, নাম নীল, বয়স 4 বছর। মিষ্টি ছেলেকে খাইয়ে দিচ্ছিল। হৃদ এসে ছেলেকে কোলে নিয়ে বলল, আমার নীল কি খাচ্ছে? দেখতেই তো পাচ্ছ মা, ভাত খাইয়ে দিচ্ছে। বাবা, এত পাকা তুমি। হুম, অনেক। আদি বিয়ে করেছে, এখনো কোনো বাচ্চা হয়নি। আদির বউ মেঘনা অনেক ভালো মেয়ে। দীপ্ত আরও ছাদে বসে আছে। আরও প্রেগনেন্ট, আরুর চুলে বিলি কেটে দিচ্ছে দীপ্ত। দীপ্ত আরুর মাথায় চুমু খেয়ে বলল, আরু শরীর খারাপ করছে? হুম, বমি লাগছে। চলো নিচে চলো। দীপ্ত আরুকে কোলে নিয়ে নিচে চলে যায়। আরুকে বমি করিয়া বিছানায় শুয়ে দিয়ে আরু কপালে চুমু খেয়ে বলল,
ভালোবাসি আরু। আমিও অনেক ভালোবাসি তোমায়। এতদিন পর ভালোবাসি বললে তাহলে? এতদিন ভাবছিলাম বলবো কবে ভালোবাসি। আজ বলে দিলাম। কাল হৃদের ছেলের জন্মদিন যেতে হবে। হুম। আজ নীলের জন্মদিন। অনেক মানুষ এসেছে। দীপ্ত আরুকে নিয়ে এসেছে। হৃদয় আর দীপ্ত গল্প করছে। মিষ্টি আরুর সাথে কথা বলছে তখন নীল এসে বলল, আন্টি আন্টি তোমার পেটটা এত বড় কেন? নীলের কথায় সবাই হেসে দেয়। মিষ্টি নীলকে কোলে তুলে বলল, একটা ছোট্ট বাবু হবে তাই। ও আমার বন্ধু হবে। আমি ওকে বিয়ে করব। নীলের কথায় সবাই অবাক না হয়ে পারল না। মিষ্টি রেগে বলল, নীল এসব কি ধরনের কথা? আমি টিভিতে দেখেছি একটা মেয়ে আর একটা ছেলে বিয়ে করছে, সিঁদুর পরাচ্ছে। আরুর নীলের গালে চুমু খেয়ে বলল, সোনা তুমি এখন ছোট্ট আছো, তুমি বড় হলে তোমার বিয়ে দেব। সত্যি দেবে তো? হুম, সত্যি দেব। সবাই হাসতে লাগে। এভাবে শক্ত সুতোতে বাঁধা থাকুক প্রতিটা সম্পর্ক। সমাপ্ত।